আইও হলো মনে ও কে 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 ওখানে ভূত এফএম। শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল। শুরু হয়ে গেল ভূত এফএম, আর ঘড়িতে সময় এই মুহূর্তেই একদম ঠিক কাটায় 12টা। সো যে যেখানে আছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এর পক্ষ থেকে, এবং সেই সাথে জানাচ্ছি যে একটা বছর দেখতে দেখতেই পার হয়ে গেছে ভূত এফএম এর, অ্যান্ড এখন সেকেন্ড ইয়ারে আমরা। আর সেই সাথে আমাদের মানে কি বলবো যে গত সপ্তাহে আমরা খুব ভালোভাবে উদযাপন করেছি প্রথম বর্ষপূর্তি, আর সেইখানে কিছু অপূর্ণতা ছিল, কারণ সেই সময় সেই বর্ষপূর্তিতে আমাদের সাথে সবসময় যারা থাকেন ভৌত টিমের ম্যাক্সিমাম মেম্বাররাই ছিলেন দেশের বাইরে, বাট তারা আজকে জয়েন করবেন। সুতরাং আজকে এটা হচ্ছে আজকের দিনের সবচাইতে বড় সুখবর। আর সেই সাথে আমাদেরও আমরা চাইবো যে আপনারা বেশি বেশি করে আমাদের SMS পাঠান এবং জানিয়ে দিন আপনাদের ঘটনাগুলো আমাদের কাছে। আর আমাদেরকে SMS পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আর সেই সাথে আরো একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা অবশ্যই ঘটনা বড় আকারে যে সমস্ত ঘটনা পাঠাতে চান সেই সমস্ত ঘটনা ইচ্ছা করলে পাঠাতে পারেন। আর সেটা পাঠানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেইল করতে হবে। আর আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radio ফুর্তি FOORTI ফুর্তি.fm। এখানে আপনারা ইমেইল করতে পারেন আমাদেরকে। আর সেই সাথে যারা যেখানে শুনছেন তাদের সবাইকেই বলবো যে আপনাদের কোনো ঘটনা যদি সত্যিই থেকে থাকে তাহলে অবশ্যই এক মুহূর্ত দেরি না করে আমাদের SMS করুন বা ইমেল করুন। আর সেই সাথে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার ইমেলে অবশ্যই উল্লেখ করতে হবে। আপনার ঘটনাটাকে পড়ে শোনাতে হবে নাকি আপনি স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে চান সেটাও আমাদের লিখে জানাবেন। আজকে চমৎকার একটা ওয়েদার, আমার মনে হয় যে এই ওয়েদারে ভূত এফএম আজ খুব জমবে। আমরা প্রথমে গেস্টদের বিভিন্ন বিষয় নিয়ে গেস্টদের যে সমস্ত এক্সপেরিয়েন্স সেই এক্সপেরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং তারপরে একে একে ভৌতিস্টের যে সমস্ত এক্সপেরিয়েন্স তারা এসে জয়েন করবে এবং তারা শেয়ার করবেন। তো আমি শুরুতেই যারা ইমেল পাঠান কষ্ট করে তাদের ইমেইলের একটা ইমেল আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, যিনি আজকে স্টুডিওতে উপস্থিত থাকতে পারবেন না। সো তার ইমেলটি আমি পড়ে শোনাতে চাই। তিনি লিখেছেন যে, হে রাসেল ভাই কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। আচ্ছা, তিনি লিখেছেন যে আমি ভূত এফএম এর রেগুলার লিসনার। আমার একটা ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে প্রায় 2 বছর আগে আমি আমার ভিলেজে গিয়েছিলাম। সেটা ছিল যশোর। আমাদের বাড়ির পাশে ছিল একটা বড় পুকুর। বাড়িতে গেলে আমি মাছ মারতে যেতাম। সেইবারও মাছ মারতে গেলাম। তো সেটা ছিল রাত 10টা কি 11টা। তখন মাছ মারতে মারতে আমি লক্ষ্য করলাম যে আমি কোনো মাছ পাইনি, বাট আমার মাছের ঝুড়ি ভরা। আমি খুব ভয় পেয়ে গেলাম। তারপর আমি দেখতে পাই আমার পাশে যেন কে বসে আছে। ভালো করে লক্ষ্য করে দেখি আমার নিজের চেহারারই একজন লোক আমার পাশে বসে আছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। তখন সে লোকটা আমাকে বলল, তুই আর বসবি না। তখন আমি মুখ দিয়ে কোনো কথা বলার সাহস হচ্ছিল না আমার। তো 2 হাত দিয়ে সে আমার গলাটা ধরে পানির মধ্যে আমাকে ফেলে দিল, এবং তখন ছিল শীতকাল। আমি ঠান্ডায় একদম জমে গেলাম। আমি চিৎকার করতে লাগলাম। আমার চিৎকার শুনে আমার বাবা বের হয়ে এলেন এবং তিনি আমাকে উদ্ধার করলেন। সকালে হুজুর ডাকা হলো। তিনি বললেন যে আমাকে খুব খারাপ জিন অ্যাটাক করেছিল, বাট সে ব্যর্থ হয়েছিল। হুজুর আমাকে ঝেড়ে দিলেন, এবং তবে এখন আমি রাতে কোনো পুকুর পাড়ে গেলে আমার যেটা হয় সেটা হচ্ছে গলা ব্যথা করে, এখনো গলা ব্যথা করে। সেটা হয়তো সেই পূর্ব স্মৃতির জন্য। সো এই ছিল ঘটনা। আপনি আপনার নামটি লিখেছেন কি? আপনি আপনার নামটি লিখেছেন, হ্যাঁ, সাভার থেকে নাহিয়ান
তিনি আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন। এনিওয়েজ, আপনাদেরও নিশ্চয়ই এরকম ঘটনা আছে এবং সেরকম ঘটনা আমাদের কাছে ইমেল করে পাঠান বা SMS এর মাধ্যমে জানান। আর আমি দেখতে পাচ্ছি যে এখন এই মুহূর্তে আমাকে জুয়েল SMS করেছেন, এছাড়াও আমাকে আরো অনেকে SMS করেছেন। দেখতে পাচ্ছি যে ক্রিকেটার ভূত SMS করেছেন। ক্রিকেটার ভূতের কথায় মনে পড়লো যে আজকে কিন্তু বাংলাদেশের ঘাড় থেকে আসলে একটা টেস্ট, তার আগে একটা তো মানে কি বলবো যে প্রথমেই একটা খেলা ছিল, সেই মানে টেস্টের পরে তারপরে 3টা ওয়ানডে এবং আজকে চতুর্থ ওয়ানডে ছিল। তো চতুর্থ ওয়ানডেতে এসে পরাজয়ের ভূতটা বাংলাদেশের ঘাট থেকে নেমে গেছে। আজকে তারা খুব ভালোভাবে হেসে খেলে জয়লাভ করেছে। কংগ্রেচুলেশনস টু বাংলাদেশ ক্রিকেট টিম এবং প্রত্যেকটা মেম্বারকে জানাচ্ছি অনেক 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 শুভেচ্ছা, জয়ের শুভেচ্ছা। আজকের খেলাটা আমি দেখেছি এবং অনেক এনজয় করেছি এবং আমার মনে হয় যে বাংলাদেশ আবারও ফিরে আসছে তাদের জায়গায়। বাংলাদেশের এরকমই খেলা উচিত। এনিওয়েজ, সুমন চিটাগং থেকে আমাকে SMS করেছেন। এছাড়াও আমাকে SMS করেছেন অরিন, আমাকে SMS করেছেন নিপা। ভূত FM অনেক পছন্দ করেন, বরিশাল থেকে লিখে জানিয়েছেন। ফয়সাল চিটাগং থেকে বলেছেন, আমাদেরকে SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন টিউলিপ সিলেট থেকে ফাহিম, আমাদেরকে SMS করেছেন। শরীফ SMS করেছেন। তুহিন SMS করেছেন। SMS করেছেন মিতুল, জয়া, এছাড়াও কাউসার, আশিক সহ আরো অনেকে। আমরা এক একে আবারও SMS নিয়ে ফিরে আসব। তার আগে আমাদের এখানে যে সমস্ত গেস্টরা উপস্থিত আছেন তাদের মধ্যে থেকে আমরা দুই একটা ঘটনা আগে শুনে ফেলি। আমার বাম পাশে আমি দেখতে পাচ্ছি যে ফারহান আছেন। আমি প্রথমে ফারহানের কাছে আছি। ফারহান, আপনার ঘটনাটা একটু বলবেন প্লিজ। হাই লিসেনার্স, দ্যাটস ফারহান ফ্রম পুরান ঢাকা। আমি আপনাদের সাথে আজকে আমার সিলেটের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব, যার ফলে আমি আমার পার্সোনাল লাইফে বেশ কিছু প্রবলেম ফেস করি। আমি সিলেটে যাই আমার একটা ফ্রেন্ডের বড় ভাইয়ের বিয়ে অ্যাটেন্ড করার জন্য। ওকে। তো আমার ঘটনাটা আসলে সেখানেই ঘটে। এবং আরেকটা কথা বলে রাখি যে আমার ফ্রেন্ডের ছিল একজন হিন্দু। তো হিন্দুদের বিয়েতে মানে ওদের প্রসেসটা অনেক লং টার্ম। তো আমাদের ভাইয়ার লগ্ন ছিল রাত 3:30টায় সিলেটের একটা মন্দিরে। তো আমরা সবাই ডিসেম্বর 16 রাতে মানে ভাইয়ার বাসায় গায়ে হলুদের একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করি এবং তারপর দিন সকালবেলা বরযাত্রী নিয়ে সবাই সিলেটের উদ্দেশ্যে রওনা হই। আচ্ছা। তো সিলেট পৌঁছতে পৌঁছতে আমাদের বেশ অনেক রাত হয়ে যায়। প্রচন্ড ঠান্ডা ছিল, ডিসেম্বর মাস। তো আমরা সিলেট পৌঁছলাম রাত 10:30টার দিকে। তো সিলেট পৌঁছানোর পরে আমাদের মানে কন্যা পক্ষের থেকে একটা পার্টি ছিল, সেই পার্টি অ্যাটেন্ড করলাম আমরা কমিউনিটি সেন্টারে একটা। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ হতে হতে রাত 12টা বেজে গেল, 12টা 12:30টার মতো বেজে গেল সব অনুষ্ঠান শেষ হতে হতে। আর 3:30টায় ছিল ভাইয়ার লগ্ন। তো এর জন্য আমাদের অবশ্যই সেখানে মন্দিরে যেতে হবে মানে অনুষ্ঠান অ্যাটেন্ড করার পর। তো আমরা ছিলাম প্রচন্ড টায়ার্ড। খাওয়া দাওয়ার পরে আমাদের আরো বেশি টায়ার্ডনেস চলে আসে বেশি। তো আমরা কিছু ফ্রেন্ড ছিলাম প্লাস আমাদের সাথে কিছু বয়স্ক লোক ছিলেন যারা খুবই টায়ার্ড ছিলেন। তো আমরা জাস্ট আঙ্কেলকে বললাম যে আমাদের ভাইয়ের যে আব্বু, ওনাকে বললাম যে আঙ্কেল আমরা তো খুব টায়ার্ড, তো আমাদের তো একটা ফ্রেশ হওয়ার দরকার। তো আঙ্কেল আমাদের বললেন যে দেখো তোমরা আশেপাশে যদি কোনো হোটেল থাকে তাহলে তোমরা দেখো, ওখান থেকে ফ্রেশ হয়ে 3:30টার ভিতরে চলে আসো মন্দিরে। তো আমরা জাস্ট খুব কাছেই মন্দিরের কাছে একটা ভালো হোটেল পেলাম, মানে কিন্তু সেটা ছিল খুবই পুরনো। এবং আরেকটা কথা বলে রাখি যে আমাদের যেখানে বিয়ে ছিল সেটা ছিল সিলেট শহর থেকে অনেক ভিতরে। তো ওইখানে তেমন একটা হোটেলও ছিল না, জাস্ট একটা হোটেলে আমরা পাই সেখানে ওঠার জন্য। তো আমরা জাস্ট ওই হোটেলটার ওই বিল্ডিংটা ছিল 4তলা একটা বিল্ডিং এবং ওখানে আমরা 3তলা এবং 4তলা ছিল জাস্ট হোটেলের জন্য। আমরা জাস্ট 4তলায় একটা রুম নিলাম, ওখানে আমরা 3টা ফ্রেন্ড ছিলাম। জাস্ট কিছুক্ষণ ফ্রেশ হয়ে চলে যাব, ব্যাক করব ওই মন্দিরে। তো আমরা নর্মালি ওখানে আমার 2টা ফ্রেন্ড রুমের ভিতর ছিল, ফ্রেশ হচ্ছিল এবং তখন ছিল রাত 2টা বাজে। তো আমি জাস্ট আমার ফোনটা নিয়ে জাস্ট বারান্দায় চলে গেলাম হোটেলের, ওখানে বেশ কিছুক্ষণ ফোনে কথা বলছিলাম। তো হঠাৎ করেই মানে আমি যখন বারান্দায় হাঁটছিলাম, আর বারান্দাটা ছিল খুবই পুরনো এবং আর বাকি যে হোটেল রুমগুলো ছিল ওখানেও কেউ ছিল না, রুমগুলো ছিল পরিত্যক্ত এবং তালা লাগানো ছিল। তো আমরা জাস্ট বেশ কয়েকজন মানে ওই রুমটাতে ছিলাম আর আমি চলে গেছিলাম বারান্দায় ফোনে কথা বলার জন্য। তো যখন আমি বারান্দায় হাঁটছিলাম তো হঠাৎ করে আমার কেন জানি মনে হলো যে আমার পিছনে কেউ আছে। আমি বারবার এই প্যানিকটা আমার মধ্যে আসতেছিল, কিন্তু আমি বারবার পিছনে করতেছিলাম কিন্তু কাউকে আমি সেখানে দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, এরকম করতে করতে প্রায় আধা ঘন্টা কেটে গেল। তারপরে আমার কাছে কেন জানি মনে হচ্ছিল আমার পিছনে কেউ আছে। তো আমি হঠাৎ করে পিছনে একবার মুড়লাম, তখন যেটা ফিল করলাম সেটা হচ্ছে যে একটা গরম হালকা বাতাসের একটা ধাক্কা আমার উপর দিয়ে চলে গেল। তো এটা ফিল করার পর আমি একটু ভয় পেয়ে গেলাম,
মানে চিন্তা করলাম যে এখানে কি হওয়ার কথা, এখানে আর বেশিক্ষণ স্টে করা যাবে না। তো আমি ডাইরেক্ট হোটেল রুমে চলে গেলাম। আচ্ছা। তো হোটেল রুমে আমার যে ফ্রেন্ডরা ছিল ওরা জাস্ট ফ্রেশ হয়ে একবারে রেডি ছিল এবং ওরা জাস্ট মন্দিরে চলে যাবে। তো আমাকে বলছিল যে তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে না, আমরা চলে যাই। তখন আমি ওদেরকে বললাম যে আমার একটু লেট হবে, আমি আরো আধা ঘন্টা পরে আমি ব্যাক করব, তো তোরা চলে যা, আমি আসতেছি। আর ওরা আমাকে যাওয়ার সময় বললো যে তুই কি ভয় পাবি কিনা, কেননা এখানে পুরো ফ্লোরটাই ছিল একা, আমি ছিলাম একা। তো আমি বললাম যে না, কোনো ভয় নাই, যেহেতু একটা বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে আসছি, কোনো ভয় হওয়ার কথা না। আর আমি কিছুক্ষণ আগে যে আমার সাথে একটা ইনসিডেন্ট হলো ওই বারান্দায়, সেটা আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা। তো ওরা জাস্ট আমাকে রেখে চলে গেল। আমি জাস্ট হোটেলের রুমে ছিলাম, তখন জাস্ট ফ্রেশ হওয়ার জন্য টয়লেটে গেলাম। আমি যখন টয়লেটে গেলাম তখন থেকে আমার মনে বারবার মনে হচ্ছিল যে আমার রুমে বেশ কয়েকজন মানুষ থাকলে যেরকম একটা ফিলিংস থাকে যে আশেপাশে কেউ আছে, এরকম একটা ফিলিংস হচ্ছিল। এবং এটা নিয়ে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে হঠাৎ কি আমার রুমে তো কেউ নেই, পুরো ফ্লোরটাই তো একা। তো তারপর আমি টয়লেট থেকে আবার রুমে আসি দেখার জন্য যে কি ব্যাপারটা আসলে। তো আমি এসে কাউকেই পেলাম না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল পুরো ফ্লোরটাতে আমি ছাড়াও আমার সাথে আরো অনেকে আছে, আরো অনেক কিছু আছে, ওনারা চলাফেরা করতেছে, বসে আছে, এরকম বারবার মনে হচ্ছিল। তো আমি আবার টয়লেটে চলে গেলাম, ফ্রেশ হয়ে জাস্ট রুমে এসে ড্রেস আপ করে জাস্ট চলে যাব, মন্দিরে চলে যাব। ঠিক তখনই আমি আমার চশমাটা বাথরুম থেকে আনতে গেলাম। আচ্ছা। তখন যেটা হলো, মানে যখন বাথরুমে যাই, বাথরুমটা ঠিক বাম পাশে ছিল একটা ছোট ভাঙা জানালা। আচ্ছা। তো আমি যখন মানে চশমাটা নিয়ে ব্যাক করব, তখনই হঠাৎ করে আমার চোখটা গেল জানালার দিকে। তখন আমি যেটা দেখলাম সেটা ছিল খুবই ভয়ানক একটা বিষয়, যা আমি কখনই আর কখনো দেখতে চাই না। তো সেটা ছিল যে একটা জাস্ট একটা ফেস, খুবই সাদা একটা মেয়েলি ফেস, এবং সেটা ছিল খুবই ভয়ানক সাদা, এবং আমার দিকে খুব ভয়ানক দৃষ্টিতে সেটা তাকিয়েছিল। এবং সেটার একটু বর্ণনা দিই, সেটা ছিল জাস্ট একটা লাশকে যদি বেশ কয়েকদিন পরে পানি থেকে ওঠানো হয়, তার চেহারাটা যেরকম ফুলে যায়, সাদা হয়ে যায়, ঠিক সেরকমই ছিল তার ফেসটা। তো এটা দেখে আমি খুবই ভয় পেয়ে যাই, মানে আমার কাছে খুবই ভয় লাগে। তখন আমি এক দৌড়ে 3 তলায়, যেখানে ম্যানেজার ছিলেন হোটেলে, সেখানে চলে আসি। আচ্ছা, ওই ফেসটা কি কোনো ধরনের কোনো কিছু বলেছিল বা আপনার সাথে কি কমিউনিকেট করার চেষ্টা করেছিল? আমার সাথে কোনো কমিউনিকেট করেনি, জাস্ট আমি 2 সেকেন্ডের মতো হবে ফেসটা জাস্ট দেখে ওখান থেকে এক দৌড়ে চলে যাই। আচ্ছা। জাস্ট দেখার পরই চলে যাই। আচ্ছা, এমন কিছু হয়নি। তো আমি যখন দৌড়ে 3 তলায় গেলাম, তখন হোটেল যে ম্যানেজার, তাকেও আমি সেখানে পেলাম না। তখন আমি প্রাণপণে জাস্ট নিচের দিকে চলে গেলাম, হোটেলের নিচে একবারে রাস্তায় চলে যাওয়ার চেষ্টা করলাম। যখন আমি সিঁড়িতে নামতেছিলাম, তখন আমার কাছে বারবার মনে হচ্ছিল যে আমাকে পেছন থেকে 4-5 জন ধাওয়া করতেছে এরকম, বাট আমার পেছনে তখন কেউই ছিল না। এই ফিলিংসটা আমার খুবই একটা ভয়ের কাজ করছে। যখন আমি সিঁড়ি থেকে নামতেছিলাম কেউই ছিল না, ওই বিল্ডিংটাতেও কোনো মানুষ ছিল না তখন, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে আমাকে কেউ ফলো করতেছে, আমাকে ধাওয়া করতেছে। তো আমি জাস্ট দৌড়ে মন্দিরের কাছাকাছি যে আমার ফ্রেন্ডদের ফোন করলাম, ওরা আমাকে রিসিভ করে নিয়ে গেল। কিন্তু ওরা আমাকে দেখে খুবই অবাক হলো, যে বললো যে তুই এত হাঁপাচ্ছিস কেন। তখন আমি ওদেরকে বললাম যে কিছুই তেমন কিছু বললাম না, বললাম যে আমি রাস্তা হারিয়ে ফেলছিলাম, মানে চিনতে পারিনি প্রথমে মন্দিরটা, এরকম একটা কথা বলে জিনিসটা স্কিপ করলাম। আর ওদেরকে ঘটনাটা শেয়ার করিনি তখন আমি। তো বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেল প্রায় সকালের দিকে, পুরো সম্পূর্ণ বিয়ে শেষ। তো আমরা ব্যাক করবো ঢাকায়। তখন আমি আমার আঙ্কেল যে ছিলেন ওনাকে বললাম, প্লাস ফ্রেন্ডদেরকে সবাইকে এই ঘটনাটা খুলে বললাম। আচ্ছা। ওরা সবাই আমার কথা বিশ্বাস করলো, এবং আঙ্কেল বললো যে এরকম হতেই পারে, অনেক পুরনো এলাকা, এখানে মানুষজন খুব কম, গ্রামগঞ্জ, হতেই পারে। আর আমাকে ফ্রেন্ডরাও বলেছিল যে মানে হোটেলে যে ম্যানেজারের সাথে কথা বলে আসি চল, বাট আমি সেখানে মানে সায় দিইনি। আমি বললাম যে আমার যাওয়া দরকার নেই, ঢাকায় চলে যাই চলো। তো নর্মালি আমরা ঢাকায় আসলাম। এর পর দিন ঢাকায় আসার পরে মানে রাত হয়ে গেল, তো সেদিন আর কোনো প্রবলেম হয়নি। মেইনলি এর পরের দিন থেকে সবগুলো প্রবলেম শুরু হলো, যেটা আমার পার্সোনাল লাইফের সাথে রিলেটেড। তো প্রথম দিন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে আমার কম্পিউটারটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল সকালবেলায়। আর ওই কম্পিউটারটা বলে রাখি যে আমি প্রায় 20 থেকে 25 দিন হবে যেটা পারচেস করছিলাম, মানে ঠিক খুব তাড়াতাড়ি জিনিসটা নষ্ট হয়ে গেল, মানে খুবই একটা অদ্ভুত একটা ব্যাপার। সেটাকে আমি জাস্ট নর্মালি নিলাম, যেহেতু ইলেকট্রনিক জিনিস নষ্ট হতেই পারে। ঠিক তারপরে একদিন এর পরের দিনই নেক্সট ডেতেই মানে আমার মোবাইলটাও ডেড হয়ে গেল। তখন আমি বুঝতে পারলাম যে আমার সাথে কিছু প্যারানর্মাল বিষয় কাজ করছে। আর এগুলো হয়তো বা মানে নষ্ট হওয়ার ব্যাপারগুলো নর্মাল হলেও, বাট আমার সাথে জিনিসগুলো খুব নাটকীয় ভাবে হচ্ছিল, এবং আমি এগুলো নিয়ে খুবই চিন্তিত ছিলাম যে আসলে কি হচ্ছে ব্যাপারটা। তো যেদিন মোবাইলটা নষ্ট হয়ে গেল, ঠিক সেদিনই আমি আমার আপুর একটা মোবাইল নিয়ে আসলাম। আপুকে বললাম যে আপু তুমি জাস্ট আমাকে মোবাইলটা দাও, আমি জাস্ট একদিন ইউজ করে আবার দিয়ে দেবো তোমাকে। তো সেই মোবাইলটাও সেদিন রাতে ডেড হয়ে গেল কোনো কারণ ছাড়াই। আচ্ছা, প্রথমে কম্পিউটার, তারপরে মোবাইল, তারপর আপুর মোবাইলটাও ডেড হয়ে গেল। তো আমি আমার মোবাইল কি ঠিক করবো, আমি জাস্ট আমার আপুর মোবাইলটাকে নিয়ে চলে গেলাম, মানে ওয়ারেন্টি ছিল সেটাকে জাস্ট নোকিয়া সেন্টারে নিয়ে গেলাম। তো আজব বিষয়, ওইখানে নোকিয়ার যে মানে কার্ড গুলা থাকে, মানে ওয়ারেন্টি কার্ড, ক্যাশ মেমো, আমি সবই রাস্তায় হারিয়ে ফেললাম।
আমি সেদিনও ওনার কিছু ঠিক করতে পারিনি, মানে আমি কোনো কাজই শান্তি মতো করতে পারছিলাম না। তো খুব প্রবলেম হচ্ছিল আমার পার্সোনাল লাইফে। এবং শেষ দিন যেটা হলো সেটা ছিল আরেকটু অদ্ভুত বেশি, মানে এতদিন তো আমার জাস্ট অ্যাসেট গুলোর উপর থেকে জাস্ট প্রবলেম হচ্ছিল, এরপর দিন আমার নিজের উপরই কিছুটা প্রবলেম হলো। আর আমাদের ওখানে বুড়িগঙ্গা নদী আছে, তো ওইখানে আমরা জাস্ট দুটা ফ্রেন্ড ঠিক মাগরিবের একটা টাইমে মানে আড্ডা দিচ্ছিলাম নদীর পাড়ে। তো আমি ওকে বলছিলাম যে চলো আমরা জাস্ট একটু ঘুরে আসি নৌকা দিয়ে। তো আমরা যখন নৌকাতে উঠলাম তখন নদীটা একেবারেই শান্ত ছিল, যেহেতু শীতের দিন একেবারেই শান্ত, কোনো স্রোত ছিল না, নদীতে কিছুই ছিল না। তো আমরা জাস্ট নদীটা যে পাড় থেকে একটু দূরে গেলাম, মানে মাঝখানেও বেশিটা যায়নি। আর নদীতে তখন কোনো লঞ্চও ছিল না যে ঢেউ আসবে লঞ্চ থেকে। তো জাস্ট আমরা আমাদের নৌকাটা হঠাৎ করেই মানে একবার ডান দিকে একবার বাম দিকে দোলা স্টার্ট করে দিল, মানে কোনো কারণ ছাড়াই, মানে আর হঠাৎ করে পানিটা জাস্ট স্রোত থাকলে যেরকম আর কি উঠে আসে আর কি নৌকার উপরে ছিটাগুলো পানির, ঠিক সেভাবে আসছিল। আমাদের শার্টটা সব ভিজে গিয়েছিল এবং আমরা একটা মুহূর্তের জন্য মনে করেছিলাম যে আমরা পানিতে পড়ে যাব। আচ্ছা, বাট আর নৌকার মাঝিও অবাক হয়েছিলেন যে এই সময় কোনো স্রোত নেই, কিচ্ছু নেই, তো কেন এরকম হচ্ছে কেন। আর আমরা কেউই সাঁতার জানতাম না, আমরা খুবই প্রচন্ড ভয় পেয়ে যাই। তারপরে যেটা হয়, মাঝি আমাদের কোনোভাবে আমাদের পাড়ে নিয়ে আসে এবং আমাদের আর কোনো প্রবলেম হয়নি। আর এরপর থেকে আমার পার্সোনাল লাইফে আর তেমন প্রবলেম হয়নি, মানে আমি পর দিন থেকে মানে 5 ওয়াক্ত নামাজ স্টার্ট করি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি, তারপরে আর কোনো প্রবলেম ফেস করিনি। এই হচ্ছিল আমার আসলে বেশ কিছু প্রবলেম পার্সোনাল লাইফে, আর কোনো প্রবলেম আসেনি এখনো পর্যন্ত আসেনি, কিন্তু আপনি অনেক কিছু ফেস করেছেন এবং এই যে অভিজ্ঞতাটা আপনি বললেন সেটা আপনার কাছে যথেষ্ট ভয়ঙ্কর ছিল এবং অবশ্যই একমাত্র আপনি বুঝতে পারছেন যে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর ছিল। এনিওয়েজ, থ্যাংক ইউ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার এই ঘটনা। আমাকে মারজান SMS করেছেন, লিখেছেন যে রাসেল ভাইয়া কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে, এবং তিনি বলেছেন তিনি অনেক SMS পাঠান বাট আমরা পড়ি না। এই অভিযোগ অনেকেরই আছে, আসলে কেন পড়ি না আমি, আসলে মানে সবার SMS কিন্তু পড়ার চেষ্টা করি, বাট ব্যাপারটা সবসময় সবার SMS পড়া হয় না, কিছুটা ঝামেলাও হয়ে যায় আর কি। বিন্দু আমাকে SMS করেছেন নওশিন শিশির ফ্রম মিরপুর, অরিজিনাল 10 নকল 10 নয়, লিখেছেন ভাইয়া আমরা সবাই একসাথে ভূত FM শুনছি, থ্যাংক ইউ সো মাচ। আর সাব্বির লিখেছেন যে রাসেল ভাই ঘুম আসছে না, পুরো রাতটা কি ভূত FM চালাতে পারবেন? পুরো রাত ভূত FM চালানো সম্ভব হবে না বোধহয়, কারণ মাঝখানে সেহেরি আছে। মুভি লিখেছেন যে ফ্রম সিলেট যে রাসেল ভাই আমার SMS পড়া হয় না কেন, একই প্রশ্ন। জুই লিখেছেন, জুই ও রূপা দুজন মংলা থেকে লিখেছেন। এছাড়াও আমাদেরকে লিখেছেন শাহজাদা ফ্রম সিলেট, এবং তিনি বলছেন যে তিনি এবং তার ফ্রেন্ড তারা দুই ভাই মিলে শুনছেন আর কি। শিমু লিখেছেন যে আজ থেকে 3 মান্থস আগে ফার্স্ট ভূত FM শুনেছিলেন, এত বেশি ভয় পেয়েছিলেন তিনি যে ভয় আর কোনোদিন শোনেননি, বাট এভরি ফ্রাইডে যেটা হয়, এভরি ফ্রাইডে তার শুনতে ইচ্ছে করে, কিন্তু ভয়, আমার যেটা মনে হয় ভয়টা যদি আপনি এনজয় করতে শেখেন বা এনজয় করতে পারেন, শেখেন বলে ভুল করলাম, যদি পারেন তাহলে অবশ্যই আমি বলবো যে শুনতে থাকুন। আর পলাশ লিখেছেন মিরপুর থেকে যে রাসেল ভাই লাস্ট উইক অনেক SMS করেছিলাম, SMS পড়েন নাই, প্লিজ এটা পড়েন। আমি পড়ে ফেললাম SMS, সবসময় যেটা বলি যে আমি SMS পড়ার চেষ্টা করি। মাসুম অ্যান্ড আল আমিন লিখেছেন গাজীপুর ঢাকা থেকে, ভাইয়া কেমন আছো, ভূত FM অনেক ভালো লাগে, লাস্ট উইক আমাদের SMS পড়া হয়নি, এই উইকে পড়া হয়ে গেল আপনাদের SMS, যাক আমি কিছু ভাবে দায়মুক্ত হচ্ছি। সুবর্ণ আমাদের SMS করেছেন বাসাবো থেকে, এবং তিনি বলছেন যে মজার সাথে সাথে অনেক ভয়ও লাগছে। আমাদেরকে SMS করেছেন বান্টি বংশাল থেকে, এবং তিনি বলছেন যে অনেক দিন ভাইয়া SMS পাঠাই কিন্তু SMS পড়া হয় না, আজকে পড়া হলো। উজ্জ্বল মৃধা তিনি আমাদের SMS করেছেন রবিন ফ্রম ধামরাই, এবং তিনি একা লাইট অফ করে, রুমে লাইট অফ করে দিয়ে একা শুনছেন। অলরাইট, অলৌকিক আমাদের SMS করেছেন যাত্রাবাড়ি থেকে। এছাড়াও আমাদের রাহাত SMS করেছেন খিলক্ষেত থেকে, তিনি এবং তার ফ্রেন্ড দুজন মিলে ভূত FM শুনছেন। আদিব রাজশাহী থেকে SMS করেছেন, এবং তিনি বলেছেন যে আজকের ঘটনাগুলো তার ভালোই লাগছে। আমাকে SMS করেছেন অমৃতা ফ্রম ঢাকা উত্তরা থেকে, তিনি লিখেছেন যে ভূত বলে কিছু নাই, এবং তিনি বলছেন যে কারণ তিনি বলছেন যে আই হ্যাভ এক্সপেরিয়েন্সড ইট মাই সেলফ। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট একটা যেটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা ইফেক্ট। ওকে, আমার যেটা মনে হয় যে
আমার যেটা মনে হয় আসলে এখানে কিছু বলার নাই, আমি প্রমাণ করতে পারবো না, মানে অ্যাজ ওয়েল অ্যাজ আপনিও কিন্তু প্রমাণ করতে পারবেন না যে নাই, আমিও প্রমাণ করতে পারবো না যে আছে। সো এই ব্যাপারটা নিয়ে তর্ক করলে তর্ক চলতেই থাকবে, সুতরাং আমার মনে হয় যে তর্ক না করাটাই ভালো। আচ্ছা, শুভ লিখেছেন যে শুভ আমাদের SMS করেছেন, তুলি এবং সাদিয়া SMS করেছেন, এবং এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি তুলি সহ আরো অনেকে। সো আমি আরো একটু নতুন ঘটনায় যাই। ইন দ্য মিন টাইম যারা SMS করেননি তারা আমাদের SMS করতে পারেন, এবং SMS করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা আবার আমাদের সেকেন্ড যে গেস্ট রয়েছেন তার কাছে চলে যাচ্ছি। ফুয়াদ আছেন আমাদের সাথে এবং তিনি মাঝখানে একটা ঘটনা বলবেন, এবং সেই ঘটনাটা হচ্ছে তাবলিগ মানে জামাত নিয়ে। প্লিজ। হ্যালো লিসনার্স, আমি ফুয়াদ, আমি নারায়ণগঞ্জ মাঝদার থেকে আসছি। তো আমি আমার যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আমার এলাকার এক বড় ভাইয়ের ঘটনা। তো উনি আমার সাথে এটা মানে শেয়ার করছেন, ওইটাই আমি বলবো আর কি। তো আমাদের মানে এলাকা থেকে প্রতি মাসে 3 দিনের জামাত বের হয়। তো কোন এক জামাতে আমি নিজেও শরিক হই ওইখানে। তো শরিক হওয়ার পরে ওইখানে বাদাসর মানে উনি এই ঘটনাটা আমাদের বলেন যে মানে আমার সঙ্গে মানে ওই বড় ভাই বলতেছে যে আমার সঙ্গেও মানে আসরের পর থেকে এই ঘটনাগুলো ঘটছে। তো উনি যা শেয়ার করেন তাই আমি বলছি আপনাদের। তো ওনার বয়স এখন 55 থেকে 56। উনি যখন মানে আমাদের বয়সী ছিলেন 25-26 বছর, তখন তিনি প্রথম জামাতে যান এবং তিনি মানে এটা করে। ওকে। তো মানে এটা আরো 30-35 বছর আগের ঘটনা। আচ্ছা। তো ওনারা 3 দিনের জামাতে যান একটা অজপাড়া গায়ে, যেখানে মানে জনশূন্য এলাকা। তো যাওয়ার পরে বাদ আসর তারা গাছতে বের হন। গাছতে মানে হলো আপনার আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেওয়া, মানে হেঁটে হেঁটে যা করে আর কি জামাতের পরে। ওনারা 10-12 জন মানে জামাতের সাথী একত্রিত হইয়া মানে গাছতে বের হন বাদ আসর, এবং তারা চিন্তা করেন যে মানে মাগরিবের আগেই চলে আসতে হবে, যেহেতু মানে জামাতের একটা নিয়ম আছে যে গাছতে আসরের পরে বের হয় এবং মাগরিব মানে আইসা আবার পরে ওইখানে জামাতে। তো ওনারা বের হয়ে যায় এবং আল্লাহ রাস্তায় দাওয়াত দেওয়া শুরু করে। আস্তে আস্তে তারা মানে গ্রামের ভিতরে চলে যায়। যতই গ্রামের ভিতরে চলে যায় মানুষজন আস্তে আস্তে কমতে থাকে ওইখানের। তো ওনারা চিন্তা করেন মাগরিবের আগ পর্যন্ত আমরা যত মানুষকে দাওয়াত দেওয়া যায় তো দেই, আল্লাহ রাস্তায় বেরিয়েছি, খাটার জন্য বেরিয়েছি, দেই। তো ওনারা ঢুকতে ঢুকতে ক্রমশ অনেক ভিতরে ঢুকে যায় এবং মাগরিবের সময় ঘনায় আসে, কোনো লোকজন আর পায় না দাওয়াত দেওয়ার জন্য। এবং একটা সিচুয়েশন মানে তখন ক্রিয়েট হয় সেখানে যে মানে অন্ধকার ঘনত্বটা খুব বাড়তে থাকে, ক্রমশই যেন মানে রাত হয়ে যাইতেছে। তো ওনারা চিন্তা করে যে মাগরিবের ওয়াক্ত, তো আজান তো শোনা যাইতেছে না, তো এত তাড়াতাড়ি কিভাবে সন্ধ্যা হয়ে যাইতেছে। তো তারা যে সাথীরা সঙ্গে ছিল সবাই 10-12 জন, তারা খুব কাছাকাছি ছিল কিন্তু কেউ ফেস দেখতে পারতেছে না কেউ, যে এতই ঘনত্বটা বাইরে যায় অন্ধকারে। তো দূর থেকে দেখতে পাইলো একজন মানে যে বড় ভাই আমার সাথে শেয়ার করে, উনি দেখতে পাইলো যে মানে হ্যারিকেন হাতে কিছু একটা আসতেছে তাদের দিকে। তো ওনারা চিন্তা করে যে মানে উনি আসুক, ওনার কাছ থেকে মানে যাই না, আমরা ওই যে মসজিদে জামাতে আসছি ওই মসজিদে চলে যাই। আচ্ছা। তো অপেক্ষা করতে থাকে, উনি সামনে আসে, তো বলে ভাই আমরা তো জামাতে আসছি আপনাদের এলাকায় মসজিদে, এক মসজিদে, তো আমরা তো মানে পথভ্রষ্ট হয়ে গেছি আর এখানে রাস্তাটাও খুঁজে পাইতেছি না, আননোন একটা প্লেস, প্লিজ বলবেন যে মানে ওই মসজিদে কিভাবে যাই। তো লোকটা রীতিমতো প্রশ্ন করলো আপনারা কোন মসজিদে আসছেন। তো উনি মসজিদের নামটা বললেন। তো উনি তো মানে ভেবে জায়গা হয়ে গেল, ওই লোকটা যার হাতে হারিকেন মানে এরকম চেহারাটা, যে ভাই আপনি তো অনেক ভিতরে চলে আসছেন, এখানে তো কোনো মসজিদ নাই আশেপাশে, আমি এখানে মানে একটা কর্মীরা মাটি টাটি কাটে, তো মানে আমি ওর পাশেই থাকি একটা জায়গা। তো আমি তো মানে অবাক হয়ে গেলাম, আপনারা কখন রওনা করছে? বললো যে আমি তো ভাই গাছতে বেরোইছি, আসরের পরেই আমরা বের হই এই কাজটা করতে, মানুষজনরে মানে দাওয়াত দেওয়ার জন্য। তো উনি বলে যে আসরের সময় বের হইলে তো মানে এই সময় মানে পৌঁছানোর কথা না, এত তাড়াতাড়ি আপনারা এত ভিতরে চলে আসার কথা না, আর এমন কোনো মানে যানবাহনও নাই যে আপনারা এখানে আসতে পারেন এত তাড়াতাড়ি। তো বললো ভাই আল্লাহর নাম নিতে আসছি, আল্লাহর নাম নিতে নিতে চলে আসছি, কখন বুঝিনি। তো বলে ভাই আমাদের ওই জামাতের ওইখানে পৌঁছায় দেন প্লিজ, আপনি মানে যেমনি হোক পৌঁছায় দেন, আমার জামাতি ভাইয়েরা তো মানে চিন্তা করবে যে আমরা এখনো পৌঁছলাম না, আর আল্লাহর নাম নিতে বেরিয়েছি, তো আমরা তো আড্ডা দিতে বেরোই নাই, ওনারা তো এরকমও মানে চিন্তা করতে পারে
আমাদের সম্বন্ধে। তো একটু মানে যদি বলতেন বা নিয়ে যেতেন খুব ভালো হইতো। তো উনি বলতেছে ভাই এখানে রাস্তা তো অনেক দূর, এটা যাওয়াটাও জোবজার আছে, আপনারা কিভাবে আসলেন, রাস্তাও নাই ঠিক মতো এখানে, তো কিভাবে আসলেন? তো আর সামনে এখানে মানে ভীষণ শিয়ালের ভয় আছে, বন্য শিয়াল আছে ভাই, আমি তো আপনাদের এখন কোনো সাহায্য করতে পারতাছি না, তো ফজরের ওয়াক্তের শেষে আপনাদের নিয়ে আমি পৌঁছাই দিয়ে আসবো, আমি কথা দিলাম আপনাদের সাথে। আর রাতটুকু আমার মেহমান হয়ে যদি আমার বাসায় থাকেন তো আমি মানে নিজেরে খুব গর্বিত মনে করতাম, আর আল্লাহ খোদার নাম নিতাম আপনাদের সাথে, আপনি থাকেন মেহমান হয়ে। তো ওনার সাথে যে মানে আমার বড় ভাইয়ের সাথে যে মানে সঙ্গী সাথীরা ছিলেন, ওনার নিজেদের মধ্যে আলাপ সাইরা বললো যে হ্যাঁ এখন তো যাওয়াটা খুব বিপজ্জনক হয়ে যায়, তো বাদ ফজরই আমরা আল্লাহর নাম নিতে নিতে চলে যাও। তো তারা মানে এই প্রস্তাবে মানে সায় দেয় যে থাকি, রাতটুক থাকি। তো ওনার বাড়িতে গেল, মাগরিবের নামাজ আদায় করলো, যেহেতু মাগরিব পড়ে নাই উনি, মাগরিবের নামাজ আদায় করলো সবাই একত্রে, ওই বাড়ির লোকটাও মানে একত্রে নামাজ আদায় করলো। তো এশার নামাজও আদায় করলো, এবং মানে রাত্রে মানে একটা মেহমানরা গেলে পরে মানুষ যেভাবে আপ্যায়ন করে, খুব আপ্যায়ন করলো তাদেরকে, খাওয়ালো খুব ভালো করে, এবং মিলাদ টিলাদ পড়াইলো। পড়ানোর পরে তারা মানে খুব আরামে এসেই থাকলো, ঘুমাইলো রাত্রেবেলা, যে একটা ভালো ঘরের মধ্যে ঘুমাইলো। তো যেই উইয়ার্ড জিনিসটা ঘটে আসলে মানে হকচকায়া যাওয়ার মতো ঘটনা, তো তারা যখন মানে যেহেতু মুসল্লি, তারা পাংচুয়াল মুসল্লি, তারা মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো ফজরের সময় দেখবেন যারা নামাজ পড়ে তারা অটোমেটিক্যালি তাদের ঘুম ভাঙা যায়, আজানের শব্দ হোক বা না হোক। তো তারা মানে ফজরের কিছু পরে মানে ঘুম ভাঙা যায়, কিন্তু আজানের কোনো শব্দ তাদের কানে আসে না, যেহেতু আশেপাশে কোনো মসজিদ নাই আসলে। তো ঘুম ভাঙা তারা যেই জিনিসটা ফেস করে, এটা মানে কেউই ফেস করতে চাইবো না, যেহেতু যে কোনো ভৌতিক কোনো কিছু বা কোনো জিন টিন দেখলেও মানুষ মানে সেটা মানে সামলায় নিতে পারে, যে একটা হইতে পারে কোনো কিছু সামনে এসে ভয় দেখাইলো, কিন্তু ঘুমের থেকে ওইটা তারা যা দেখলো যে একটা প্রস্তর বিশাল মাঠের, বালুর মাঠের মাঝখানে তারা শুয়ে আছে। তো ঘুম থেকে উঠেই তো মানে ভেবা চাকা খেয়ে গেল সবাই, যে বাবা এটা কি কারণ, রাত্রেবেলা আসলাম, এত আরাম আয়েশ করে খাইলাম দাইলাম, ঘুমাইলাম আরাম করে এরকম খাটার মধ্যে, বালির মধ্যে কিভাবে মানে শুয়ে আছি, এটা কিভাবে হয়? তো একজন আরেকজনের মুখের দিকে তাকায় বোকা বইনা গেছে তারা। তো একজন আরেকজনের বললো ভাই কি হলো, তো এই বলে কি হলো, তো কেউ কিছু মানে এটার মানে ভার করতে পারতেছে না যে মানে কি হলো। তো ওনারা ভয় পেয়ে যায়, এবং তখন মানে সকাল হয়ে গেছে প্রায়, ওনারা মানে মনের জোর নিয়ে আল্লাহর নাম নিতে নিতে বললো যে মানে যাই হয়েছে এটা তো মানে দেখতে হইব, ফেস করতে হইব, তো আমরা সামনের দিকে আগাই। আল্লাহ বিল্লাহ করতে করতে তারা সামনের দিকে আগায়, একটু 1-1.5 মাইল যাওয়ার পরে দেখে যে মানে মাঠের মধ্যে কিছু লোক মাটি কাটতেছে, মানে শ্রমিক মাটি কাটতেছে, ওইখানে থাকে একটা পাশে একটা জায়গায়। তো লোকরা দেখা মানে এরা এদের ভয় পাইতেছে, এরা এদের ভয় পাইতেছে, যে এত সকালে মানে এইরকম মুসল্লি এখানে আসার তো কথা না, এরা কই থেকে আসলো। তো ওই বড় ভাই ডাকলো যে ভাই এখানে আসেন, আমাদের তো ভীষণ বিপদ হয়ে গেছে, কালকে রাত্রে আমরা জামাতে আসছিলাম এক মসজিদে, তো আইসা গাছতে বেরিয়েছিলাম, হাঁটতে হাঁটতে এখানে আইসা পড়ছি, কিভাবে আসলাম বুঝতে পারলাম না। তো ওই লোকরা বললো ভাই এখানে তো আশেপাশে ভাই মসজিদ নাই, আপনার কোথায় আসছেন? তো উনি বলল যে ভাই যে অমুক মসজিদে আসছি। কয় ভাই এটা কি কইতাছেন, মানে গ্রামের ভাষায় বলতেছি, কি কইতাছেন, এটা তো প্রায় 18-19 কিলো পিছনে, আপনারা এখানে কিভাবে আসলেন? পায়ে হেঁটে? হ্যাঁ পায়ে হেঁটে, তখন কোনো যানবাহন, আর যানবাহন দিয়ে এত তাড়াতাড়ি মানে আসা সম্ভব না। উনি বলছে যে মাগরিবের সময় চলে আসছেন এখানে, আর এখানে মানে এরকম থাকছেন, খাওয়া দাওয়া করছেন, এটা কিভাবে সম্ভব? তারপর শ্রমিকরা বললো যে নিশ্চয়ই আপনারা পথভ্রষ্ট হয়েছেন এবং কোন জিনের পাল্লায় পড়ছেন, আর আপনাদের কপাল ভালো যে মানে নিশ্চয়ই কোনো ভালো জিনের পাল্লায় পড়ছিলেন, না তো জানেই হারাইতেন, মানে এখানে তো আসা সম্ভব না। আর আমি শেয়ার করার মানে এইটাই যে মানে আমার কাছে এই জিনিসটা খুব উইয়ার্ড লাগছে, মানে কিভাবে একটা জায়গার মধ্যে মানে তারা খুব মানে আতিথ্যতা পাইলো এবং আপনার এই যে মানে আপ্যায়ন পাইলো, এরকম একটা ভালো ঘরের মধ্যে থাকলো, তো এটা কিভাবে একটা বালির মানে মাঠ হয়ে যায়। তো একজন ভুল করতে পারতো, এইভাবে তো 10 জন লোক ভুল করতে পারে না, এবং তারা এত অল্প সময়ে মানে এখানে কিভাবে চলে আসবে, মানে এটা আমার কাছে খুব মানে অবাক লাগছে ব্যাপারটা, এই জন্য আমি শেয়ার করলাম আর কি। অলরাইট, সো পরে ওদেরকে পৌঁছে দেওয়া হয়েছিল সেই মসজিদটায়। ওকে, সো এই ছিল ঘটনা। আর আপনাদেরও নিশ্চয়ই এরকম ঘটনা আছে, সেই ঘটনাগুলো আপনারা আমাদেরকে যদি ঘটনা থাকে তাহলে SMS এর মাধ্যমে জানাতে পারেন যে হ্যাঁ আপনার ঘটনা আছে। আর SMS করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর আপনি যদি সরাসরি
ভূত এফএম এসে অংশগ্রহণ করতে চান বা আপনি যদি বড় করে আপনার ঘটনাটা লিখে পাঠাতে চান তাহলে আমাদেরকে ইমেইল করুন। ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। আমাকে অনেকেই এসএমএস পাঠাচ্ছেন, আমি কিছু এসএমএস পড়ে ফেলি। বাকের ভাই তিনি বলেছেন নিবিড় এবং শাকিলকে তোরা ভয় পাস না, ওকে। আচ্ছা, আমি জানিয়ে দিলাম বাকের ভাই আপনার পক্ষ থেকে। জাহিদ লিখেছেন রাজশাহী চারঘাট থেকে, আমি এবং আমার ফ্রেন্ড রাহি লাইট অফ করে ভূত এফএম শুনছি। অল রাইট। শাহিদ আমাদের এসএমএস করেছেন, বলেছেন আমি ঢাকা থেকে শুনছি ভাইয়া, আমি আমার সিস্টারের সাথে ভূত এফএম শুনছি। অলরাইট। হামজা, পপি এবং শায়লা মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজ থেকে, এত এসএমএস করি কেন পড়া হয় না? আমার মনে হয় যে এই অভিযোগগুলো বাদ দিয়ে, কারণ এর কোনো উত্তর আসলে আমি কখনোই দিতে পারিনি। সো আমার মনে হয় যে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলি আমরা, তাহলে অনেক বেশি ভালো হবে। ইমন লিখেছেন ভাইয়া প্লিজ এসএমএসটা পড়ুন। আমি এসএমএস পড়ে ফেললাম। উপমা আমাকে বলেছেন যে প্লিজ গিভ মি অ্যান অ্যাডভাইস, যে শুড আই বিলিভ ইন ঘোস্ট অর নট। আসলে সব বিষয়ে অ্যাডভাইস দেওয়া ঠিক না। ইমন লিখেছেন ফ্রম চাঁপাইনবাবগঞ্জ যে রাসেল ভাই আমার এসএমএস পড়েন না কেন। দিনার লিখেছেন রাসেল ভাই ভূত এফএম শুনছি কিন্তু আমি খুবই কষ্ট পাই কারণ আপনি আমার এসএমএস পড়েন না। মুনু রাজশাহী থেকে লিখেছেন হ্যালো রাসেল ভাই আমার, আচ্ছা তিনিও একই কথা বলেছেন। এছাড়াও আশিক কুষ্টিয়া থেকে আমাদের এসএমএস করেছেন, লিখেছেন ক্যালকুলাস করছিলেন তিনি এবং ক্যালকুলাস করতে করতে ভূত এফএম শুরু হওয়ার পরে আর কোনো ক্যালকুলেশন মানে কোনো সলিউশন হচ্ছে না, মানে মিলাতে পারছেন না অঙ্ক। সো আমার যেটা মনে হয় যে এটা যদি ব্যাপারে যদি আপনার কাছে ভৌতিক মনে হয় বা প্যারানর্মাল মনে হয় তাহলে অবশ্যই আপনাকে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে যদি মানে পড়াটা যদি জরুরি হয় তাহলে অবশ্যই পড়াশোনায় মনোযোগ দিতে হবে। আর যে কোনো কিছুতেই তো আপনি সাহায্য চেতেই পারেন আপনার সৃষ্টিকর্তার কাছে। এনিওয়েজ, আমাদের এসএমএস পাঠানোর নিয়ম যদি আপনারা জানেন, আমাদের এখানে আরো কিছু গেস্ট রয়েছেন, তাদের সাথে আমরা এখন কথা বলবো এন্ড একে একে সবার এক্সপেরিয়েন্সই তারা শেয়ার করবেন। আপনার নামটা একটু বলবেন ভাই। আমি রাব্বি, আমি গুলশান 1 নিকেতন থেকে। অলরাইট। আপনার সাথে একটা ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনাটা আপনি আমার সাথে শেয়ার করেছেন। এটা কতদিন আগের ঘটনা? এটা রাউন্ড প্রায় 1 বছর আগে। 1 বছর আগে। কোথায় ঘটেছিল এটা? এটা ছিল ইনফ্যাক্ট আমি যখন বেরি রোড থেকে নিকেতনে আমার বাসায় ব্যাক করছিলাম তখনকার। তাহলে আমরা শুনি, শুরু থেকে ঘটনাটা শুনি। এটা অ্যাকচুয়ালি 1 ইয়ার ব্যাক ঘটেছিল যখন আই ওয়াজ ইন আ ফ্রেন্ডস বার্থডে পার্টি। তো আমি বার্থডে পার্টিটা যখন অ্যাটেন্ড করি সেই সময় শেষের দিকে, তখন আই ওয়াজ প্ল্যানিং টু গো হোম। সেই সময় আমার এক আন্টি শি গেভ মি আ কল। ওকে। সো উনি যেটা বলছিলেন যে শি ওয়াজ ফিলিং ভেরি সিক। সো উনি চাচ্ছিলেন যে আমি যেন রাতটা ওনার বাসায় গিয়ে স্টে ব্যাক করি, যেহেতু ওনার বাসায় আর কেউ ছিলেন না। সো আমি চিন্তা করলাম যে আমি আসলে সেরকম কোনো প্রিপারেশন নিয়েও আসিনি, প্লাস আমি আসলে রিকোয়েস্টটা ইগনোরও করতে পারছিলাম না। সো ইন দ্যাট কেস তখন আমি করলাম যে ঠিক আছে আমি যেতে পারি, বাট পরের দিন সকালে যেহেতু আর্লি মর্নিং আমাকে অফিসে যেতে হবে, সো আমি খুব আর্লি বের হয়ে যাব। সো এই জন্য আমি ঠিক আছে চলে গেলাম। যাওয়ার পরে আই স্টেড ব্যাক। রাতে এভরিথিং ওয়াজ নর্মাল। সকালবেলা এটা উইন্টারের সময় ছিল এবং আমি খুব সকালবেলা, যেহেতু অফিসে যাবার একটা তাড়া আছে, খুব তাড়াতাড়ি বের হয়ে গেলাম বাসা থেকে। সো আর্লি মর্নিং এ উইন্টারে যেটা হয় যে খুব ফগি থাকে, প্লাস খুব ডার্ক থাকে চারিদিক। সো রাস্তায় সেরকম কোনো ভেহিকল কিছুই ছিল না, রিক্সা টিক্সাও কিছু সেরকম ছিল না। বাট আমার বাসায় যাওয়ার জন্য ইনফ্যাক্ট তখন সিএনজি দরকার ছিল। সো আমি মানে মোটামুটি একটু স্কেয়ারই হলাম যে এত অন্ধকার, এত ফগি, আর এই সময় মানে ছিনতাই টিনতাই এগুলো একটু সেই সময়টায় মানে থাকে এবং আমি ওগুলো একটু মানে ভয় পাই বেশি। সো আমি নিজে জাস্ট একটু আশেপাশে একটু কেয়ারফুল ভাবে তাকিয়ে হাঁটছিলাম এবং মনে মনে যেটা হয় যে আমি অলওয়েজ যদি একটু ভয় পাই তখন আয়াতুল কুরসিটা পড়ি। সো ওইটা রিসাইট করছিলাম মনে মনে। সো কিছু দূর আমি হেঁটে হেঁটে যখন যাচ্ছি, বাসাটা একটু ভেতরের দিকে ছিল, যখন যাচ্ছি যেতে যেতে হঠাৎ মানে আউট অফ দ্য ব্লুজ দেখি যে একটা সিএনজি আসার একটা মানে হঠাৎ করে একটা সিএনজি মানে জাস্ট ফ্রম নোওয়্যার ইট কেম ইন ফ্রন্ট অফ মি। সো আমি একটু অবাক হলাম, আবার একটু মানে হ্যাপি হলাম যে ঠিক আছে একটা সিএনজি পাওয়া গেল। সো সিএনজিটার ভেতরে দ্য ড্রাইভার ওয়াজ লুকিং ভেরি পায়াস, মানে খুব মানে ধার্মিক টাইপের একটা চেহারা ছিল ওনার, প্লাস একটু মানে বয়স্ক ছিল উনি, একটু দাড়ি ছিল সামনে। সো আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে আচ্ছা নিকেতন যাবেন? তো উনি আমাকে একটা গেস্টার দিলেন যে হ্যাঁ ওঠার জন্য আর কি ওনার মধ্যে। সো আমি সাথে সাথে উঠে পড়লাম, যেহেতু মিটার এরিয়া মানে ভাড়া পড়ার তো কোনো এখানে ছিল না। সো উঠে উনি জাস্ট চলা শুরু করলো। চলা শুরু করার পরে মানে আমি জাস্ট উঠে একটু রিল্যাক্স ফিল করলাম যে ঠিক আছে সিএনজি পাওয়া গেছে। তো আমি আইপডে গান শুনছিলাম, শুনতে তো আমি বললাম যে ঠিক আছে উনি যেতে থাকুক, মেইন রোডে উঠলে পরে আমি ডিরেকশনটা দিয়ে দিব।
সো আমি গান শুনতে শুনতে মানে একটু ড্রাউজি হয়ে গেছিলাম, যেহেতু রাতে অন্য জায়গায় ছিলাম। সো ড্রাউজি হয়ে যখন আমি মানে যখন আমার মানে ইয়েটা ভাঙলো, তন্দ্রাটা কাটলো যখন, তখন দেখি আই ওয়াজ ইন ফ্রন্ট অফ মাই হোম। আচ্ছা, কিন্তু আমার বাসার লোকেশনটা এরকম ছিল যে এটা মানে আমার বাসাটা যেখানে অনেক ভিতর দিকে, মানে রিক্সাওয়ালাদেরকে মানে তারা যখন যেতে থাকে তাদেরকে ডিরেকশন দিতে হয় যে আরেকটু সামনে যাও বা আরেকটু এদিকে যাও, ওটা খুব সহজে কারো চেনার কথা না। সো আমার যখন ড্রাউজিনেসটা কাটলো, সেটা ছিল সিএনজি ব্রেক করার একটা মোশন যেটা, সেটাতে তখন আমি দেখি যে আই ওয়াজ ইন ফ্রন্ট অফ মাই বিল্ডিং। ওকে, সো ওই সময় আসলে আমি রাশে ছিলাম যে আমাকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হতে হবে। সো আমি যেটা করলাম যে তাড়াতাড়ি নেমে গিয়ে আমি ওনাকে ভাড়াটা দিলাম, ভাড়া কিছু বেশি দিলাম যেটা মিটারে এসছে সেটা থেকে। আরেকটা জিনিস ছিল যেটা হচ্ছে যে ভাড়াটা নেওয়ার পরে উনি খুব সুন্দর করে একটা সালাম দিল, সুন্দর করে একটা সালাম দিল, তো আমিও ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম, আমি চলে গেলাম। সাধারণত এরকম ঘটনা ঘটে না, হ্যাঁ, সালামের বদলে বলে যে ভাই 20 টাকা বাড়াও। রাইট রাইট, বাট সেরকম কিছুই ছিল না, ভাড়া নিয়ে কিছুই বলেনি। ও আরেকটা জিনিস আমি বলি যে আমি যখন সিএনজিতে ফার্স্টে উঠে যখন এটা চলা শুরু করে, ওই সময় একটা স্মেল ছিল, খুব ভালো একটা স্মেল ছিল, এবং আমার কাছে মানে ভালোই লাগছিল স্মেলটা আর কি, খুব মানে ভালো একটা স্মেল ছিল। সো আমি ওই সময় পর্যন্ত আই ডিডন্ট রিয়েলাইজ যে ইট ওয়াজ সামথিং সুপার ন্যাচারাল অর সামথিং লাইক দ্যাট। আমি বাসায় চলে আসলাম, পরে ওয়েন আই ওয়াজ হ্যাভিং মাই শাওয়ার, তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা এইটা কিভাবে হয়, আমি তো আমার বাসার অ্যাড্রেস ওনাকে বলিনি, ওনাকে জাস্ট বলেছি যে নিকেতন যাবেন কিনা, বলে আই এন্টার দ্য ট্যাক্সি সিএনজি। বাট আমার বাসা কোনো অবস্থাতেই তার চেনার কথা না, কারণ এটার লোকেশনটা এতটা ভেতরে, ডিরেকশন দিতে হবে এবং অনেক মানে তার মানে কন্টিনিউয়াসলি আপনাকে বলতে হবে ডানে যান বামে যান। হ্যাঁ, ওইটা প্লাস মানে ভেতরে যেতে যেতে রিক্সা দিয়ে যখন আমি আমার বাসায় আসি, তখন রিক্সাওয়ালা জিজ্ঞেস করে ভাই আরো কত দূর যাবেন, মানে এতটাই ভেতরে আর কি জিনিসটা। আর আমার বাসা তো কোনোভাবেই তার চেনার কথা না, না ডেফিনেটলি না। সো তখন আই রিয়েলাইজ ওকে ইট ওয়াজ সামথিং প্যারানর্মাল, যে তাকে তো আমি বলিনি, সো সে কিভাবে এটা জানলো। তখন আপনার এটা মনে হচ্ছে, এবং আপনার ঘটনাটা ঘটেছিল এক্স্যাক্টলি টাইমটা মনে আছে যে কোন সময়? এটা ছিল ফজরের নামাজের পরপর হবে। ফজরের নামাজের পরপর। ভদ্রলোক যিনি আপনাকে নিয়ে গিয়েছিলেন তার বয়স কেমন হবে? ডেফিনেটলি 60 প্লাস, তো ডেফিনেটলি হবে। দাড়িটারি ছিল একদম, এবং খুব পায়াস। এবং আপনি যে বলছিলেন যে গন্ধটা খুব আজব টাইপের, যে গন্ধটা পাচ্ছিলেন মানে ওইখানে খুব সুইট একটা স্মেল ছিল, এবং সেটা কোনো যে পরিচিত কোনো গন্ধ নিশ্চয়ই, পরিচিত গন্ধ না, বাট খুব ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। অলরাইট, সো এই হচ্ছে ঘটনা। আমাদের যে থার্ড যে ঘটনাটা ছিল সেই ঘটনাটা অনেকটা এরকম, এবং আমাদের কাছে এর মাঝখানে আবার দেখছি অনেকগুলো এসএমএস চলে এসছে, সেই এসএমএস গুলো আমরা পড়ে ফেলতে চাই। সবুজ আমাকে এসএমএস করেছেন শাহরিন, এসএমএস করেছেন আমাদেরকে বাঁধন, এসএমএস করেছেন শাহরুখ, এছাড়া আমাদের এসএমএস করেছেন তুলি ছাড়াও আমাদের দেখতে পাচ্ছি যে এসএমএস করেছেন আশিক, তিনি বলেছেন আই এম এ ঘোস্ট। আমাদেরকে অন্তিক এসএমএস করেছেন, তারেক এসএমএস করেছেন, তারা 3 ফ্রেন্ড মিলে ভূত এফএম শুনছেন। খুব একটা অদ্ভুত বানান লিখেছেন, যেটা উচ্চারণ করলে হয় বট এফএম, ওকে, মানে কিনে ফেলেছেন এরকম কিছু একটা আর কি। আর এছাড়াও রায়হান হামজা আমাদের এসএমএস করেছেন, এছাড়াও শান্ত এসএমএস করেছেন রাজশাহী থেকে, আমাদেরকে তুর্য চাপাই নবাবগঞ্জ থেকে এসএমএস করেছেন, রানা রাজশাহী থেকে এসএমএস করেছেন রুহুল, সমীর, আজাদ, ফরহাদ, রাসেল সহ আরো অনেকে। এছাড়াও হিপ হপ লিটন আমাদের এসএমএস করেছেন, তনুজ এসএমএস করেছেন আমাদেরকে, মারিয়া এসএমএস করেছেন, সিনথিয়া এসএমএস করেছেন আরিফ, টিপু, মাসুদ এবং রাজীব সহ আরো অনেকে। আর এর মাঝখানে এসএমএস এর নিয়মটি আমি আরেকবার বলে দিই, যারা এসএমএস করতে চাচ্ছেন আসলে তাদেরকে নিয়মটা বলে দিই। লিখে ফেলুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা যাব আমাদের নেক্সট যে পার্টিসিপেন্ট আছেন তার কাছে, এবং আমি আপনার একটু নামটা বলবেন প্লিজ। সকল শ্রোতাকে আমার শুভেচ্ছা ও সালাম। আমি রাজু ফ্রম বাগেরহাট and Rajshahi University. Especially thanks Afrin, Shuchi, শরীফ এবং বিজয় ও আকিবকে। আমি যে ঘটনাটা এখন শেয়ার করব আপনাদের সঙ্গে, এটা আমার সঙ্গেই ঘটেছিল। এটা 5 থেকে 6 বছর আগের ঘটনা। আচ্ছা, আমি আমার বন্ধুর বাড়ি বেড়াতে গিয়েছিলাম। এটা হচ্ছে মোংলাতে, বাগেরহাটেরই মোংলা থানায়। তো সেখানে যাওয়ার পর যেটা আমরা আড্ডা দিচ্ছি, গল্প করছি, তো আমার বন্ধুর আরেকটা বন্ধু, ওটা আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, তো ও আমাদেরকে অফার করলো যে যাত্রা দেখার জন্য।
ওই দিন ওদের এলাকাতে যাত্রা হচ্ছিল। এই ঘটনাটা ওর বন্ধু এসে বলার পর আমরা দুইজনের ডিসিশন নিই যে হ্যাঁ আমরা যাত্রা দেখতে যাব। এলাকাটা ছিল হিন্দু এলাকা, হিন্দু প্রধান এলাকা। সবাই ওটা টোটালটাই আসলে হিন্দুদের বসতি, ওখানে অন্য ধর্মীয় বসতিটা কম। তো আমরা তিনজন, আমি, আমার বন্ধু এবং বন্ধুর বন্ধু, তিনজন আমরা যাচ্ছি আসলে যাত্রা দেখতে। ওকে। তো যাত্রা দেখতে গেলে গ্রামের পথ থেকে আমরা যাচ্ছি। যাওয়ার পথে আমাদের ওখানে একটা চিতা বাঁধে। চিতা বলতে এটা হচ্ছে যে হিন্দুরা মারা গেলে তাদের যে শেষকৃত্য হয়, যে তাদের লাশটাকে পোড়ানো হয় যে জায়গাটা, ওটাকে চিতা বলে গ্রাম্য ভাষায়। তো সেই চিতা যে জায়গাটা, একটা মাঠ, সেটা পার হয়ে আমাদেরকে যেতে হয়। আমরা তিনজন যাচ্ছি, গল্প করছি, অন্ধকার রাত, এবং ওই চিতার মাঠে ওখানে 2টা তাল গাছ আছে। তো আমরা যাত্রা দেখতে যাচ্ছি, যাওয়ার পথে বিভিন্ন বিষয়ে কথা হচ্ছিল। তো ওই মাঠটা সামনে আসলে ওইটা বিষয়ে কথা হলো যে এখানে নাকি অনেক ভৌতিক কর্মকাণ্ড ঘটে বা এরকম অনেক কিছু অদ্ভুত জিনিস দেখা যায়। তো আমরা ওটা শুনে যাচ্ছি। যাওয়ার পথে তাল গাছে আমরা বাতাসের শব্দ পেলাম। তাল গাছ বাতাসে দুলছে এবং তাল গাছের পাতাগুলা বাড়ি খাচ্ছে, শব্দ হচ্ছে প্রচুর। আমরা এটাকে তেমন কিছু মনে করলাম না, আমরা ওখান থেকে চলে গেলাম যাত্রা দেখতে। তো সেই গ্রামের যে যাত্রাপালা, সেই যাত্রা দেখে আমরা গভীর রাত্রে আমরা আবার ব্যাক করছি ওদের বাড়িতে। তো যখন ফিরে আসার সময় যেটা ঘটলো যে তখন অনেক রাত 2টা বা 3টা হবে। আচ্ছা। আমরা তিনজনে ফিরে আসছি গল্প করতে করতে, অন্ধকার রাত। তো আসার পথে আমরা যখন ওই চিতার ওই জায়গাটা পার হওয়ার সময় যেটা ঘটলো সেটা হচ্ছে যে আমরা হঠাৎ দেখতে পেলাম সাদা পোশাক পরা একটা লম্বা আকৃতির, অনেক বড়, আমাদের থেকে হয়তো 5 গুণ বা 6 গুণ বড় হবে, লম্বা, রাস্তার উপর দাঁড়িয়ে আছে, সাদা আকৃতির একটা মানুষ আকৃতি। কিন্তু চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে যে এটা সাদা পোশাক পরা বড় একটা লোক। তো আমাদের সামনে দাঁড়ালো। ওটা আমাদের সামনে দাঁড়ানোর পরে আমাদের সঙ্গে যে আমার বন্ধু এবং ওর যে বন্ধুটা ছিল, ওই বিষয়গুলো যেহেতু আগে থেকে জানতো, এটাতে আমরা ভয় পেয়েছি, আমরা দুজনেই ভয় পেয়েছি, ও ভয় পেয়েছে, কিন্তু ও বিষয়টা এরকম জানে যে এটাতে ভয় পেলে চলবে না এরকম। তো ওটা যখন সামনে দাঁড়ানোর পরে ও দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকার পরে আমরাও ওইভাবে ওখানে দাঁড়িয়ে আছি, আমরা আর কিছু করছি না। তখন নিজেদের ভিতরে প্রচন্ড ভয় হচ্ছে এবং আমরা আস্তে আস্তে আলোচনা করলাম যে কি করা যায়। আমাদের যে বন্ধুটা, মানে আমরা যে বন্ধুটার সঙ্গে গিয়েছি, ও বলছে যে এটা তো আসলে এখন ওর নিচ থেকে পার হওয়া যাবে না, মানে এটা এত উচ্চতা দাঁড়িয়ে আছে যে 2টা ভি আকৃতির, কিন্তু উল্টা, অর্থাৎ আপনার ভি কে উল্টা করলে যেমন হয় ওইভাবে দাঁড়িয়ে আছে রাস্তার উপর। আমাদের গেলে যেতে হবে ওটা নিচ দিয়ে। তো আমরা এখন যেতে সাহস পাচ্ছি না। আর ওই আকৃতিটা তো মানে কিছু বলছেও না আমাদেরকে বা কোনো কিছু করছে না, এভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু ওটা কিন্তু আমরা যাওয়ার সময় ওটাকে ওখানে দেখতে পাই নাই, এভাবে ছিল না। তো আমরা ওইখানে এইভাবে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকার পর আমরা কি করবো আসলে বুঝে উঠতে পারছি না, পিছনে দৌড় দেবো না সামনের দিকে যাব। এইভাবে চলতে চলতে অনেকক্ষণ যাওয়ার পরে যে ওইটা কিছুক্ষণ পর আমরা কতক্ষণ দাঁড়িয়েছিলাম আসলে এটা ঠিক করতে পারবো না, তবে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে সেখান থেকে ওটা যখন চলে যায়, যে হঠাৎ করেই আমাদের সামনে থেকে আবার অদৃশ্য হয়ে যায়, এবং আমরা তারপরে যেটা টের পাই সেটা হচ্ছে যে আপনার ফর্সা হয়ে গেছে, যে অন্ধকারের যে রেসটা চলে গেছে, সকাল হতে যাচ্ছে এরকম, অর্থাৎ ফজরের আযান দিয়েছে বা ওই ধরনের একটা সময় হয়েছে। এটা ঘটার পরে আমরা চলে আসি, এবং চলে আসার পরে আমার বন্ধুর ওই দিনে জ্বর হয় পরের দিন, এবং বেশ কয়েকদিন জ্বর ছিল। সো এই ছিল ঘটনা, এবং থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য আপনাকে। আর সেই সাথে আমার কাছে আরো বেশ কিছু SMS এর মাঝখানে চলে এসেছে। সুমিত আমাদের SMS করেছেন বিকাশ আমাদেরকে SMS করেছেন, অমিত আমাদেরকে SMS করেছেন, নজরুল, রাকিব, মিম নাটোর থেকে, সাদিয়া উত্তরা থেকে, এবং তার কাছে জটিল লাগছে ভূত এফএম, থ্যাংক ইউ সো মাচ। হান্টার রিফাত আমাদের SMS করেছেন ফ্রম বরিশাল। এই যে জটিল লাগছে বললেন, জটিল লাগার কারণটা কিন্তু একমাত্র আপনারাই, কারণ আমরা কোনো ঘটনা আমরা নিজেরা ক্রিয়েট করি না, বা আমরা কোনো ঘটনা আপনাদেরকে শোনাই না। সব ঘটনাগুলো আপনাদের মাধ্যমে পাওয়া, কোনোটা আমরা আপনাদের পাঠানো ঘটনা শোনাই, কখনো কখনো আপনারা স্টুডিওতে এসে শেয়ার করেন। সুতরাং ভালো লাগা মন্দ লাগা পুরো দায়িত্ব আসলে আপনাদের। ওসমান আমাদের SMS করেছেন, এছাড়া আমাদের সালাউদ্দিন SMS করেছেন। আর আমি একটা সুখবরের মাঝখানে দিতে যে অলরেডি স্টুডিওতে এখন না, কিন্তু রেডিও ফুর্তিতে চলে এসেছে ভৌতিক টিম, এবং তারা কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে জয়েন করবে। শফিক আমাদের SMS করেছেন,
করেছেন, SMS করেছেন ঝুমা, SMS করেছেন শিখা, আর এছাড়াও SMS করেছেন আমাকে দেখতে পাচ্ছি দিমান সহ আরো অনেকে। সো আমরা লাস্ট একটা ছোট্ট ঘটনা শুনবো আমাদের আরেকজন গেস্ট রয়েছেন তার কাছ থেকে, তারপরে ভৌতিস্ট টিমের সাথে আমরা শেয়ার করবো অন্যান্য সব ঘটনাগুলো। আচ্ছা, আপনার ঘটনাটা একটু বলবেন প্লিজ, তার আগে আপনার নামটা বলবেন। আমি নারায়ণগঞ্জ নাগবাড়ি থাকি। ওকে। তো আপনাদের সাথে আমি যে ঘটনাটা শেয়ার করবো এক্সপিরিয়েন্সটা, সেটা হচ্ছে আমাদের বাসার একটা ঘটনা, ছোট ভাইয়ের সাথে যা ঘটা। তো আমরা যে বাসায় থাকি, তো তার পাশের ফ্ল্যাটে একটা বার্থডে পার্টি ছিল। তো বার্থডে পার্টিতে সবাই ইনভাইটেড ছিলাম আমরা। তো তখন যখন বার্থডে পার্টি হয়ে গেল, তো কেকটা কাটা হয়ে গেছে, সবাই যখন আমরা আরেকটা ঘটনা বলতে চেয়েছিলেন, সেটা বলেন। সেটা বলবো? ওকে। তো আপনি মনে হয় আমাকে অন্য একটা ঘটনা বলেছিলেন, যে ঘটনাটা, আচ্ছা এটা বলেছিলেন। ওকে, শুনি। হাই লিসেনার্স, আমি জনি, আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। তো আপনাদের সাথে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমাদের 2004-এ আমরা যখন স্টুডেন্ট ছিলাম, যখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতাম, তখনকার একটা ঘটনা। আচ্ছা বলেন। তখন একটা ঘটনা। তো আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি, তখন আমরা সব পড়াশোনা নিয়ে সবাই খুবই বিজি। তো আমরা জাস্ট শুধু ফ্রাইডে একটা দিন ছুটি পাই ঘোরার জন্য। তো আমরা প্রত্যেকটা ফ্রাইডেতেই কোথাও না কোথাও ঘুরতে যাই। তো সব ফ্রেন্ডরা মিলে চিন্তা করলাম যে একটা জায়গা আছে আমাদের নারায়ণগঞ্জে, যেখানে নামটা হচ্ছে সাবদি। এখানে খুব সুন্দর জায়গা আছে ঘোরার জন্য। আচ্ছা, এটা কি চিতার ঘটনাটা? চিতার ঘটনা আমি শুনতে যাচ্ছি, বললাম আপনার চাচা বার্থডে যে ঘটনাটা, ওটাই তাহলে শুনি আমরা। হ্যাঁ, আপনি ওখান থেকে বলেন যে আপনারা সবাই সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে গেছিলেন, তারপর কি হলো? সরি, এটা তো বার্থডে, তো এটাতে এটা না। আচ্ছা, তাহলে বার্থডেটা শুনি আমরা। ওকে। তো যখন আমাদের পাশের ফ্ল্যাটে বার্থডে পার্টি চলতেছিল, তো বার্থডে পার্টি শেষ হওয়ার পরে তো দেন আমরা সবাই চলে আসি, যারা গেস্ট ছিল তারাও চলে যায়। তো তখন আমার আম্মু আর ওই ফ্ল্যাটের যে আন্টি ছিল, তো ওনারা ওনাদের একটা রুমের মধ্যে আড্ডা দেয়। তো তখন কিছুক্ষণের মধ্যে কারেন্ট চলে যায়। তো সব বাচ্চারা একটা রুমে খেলা করতেছিল, আর আম্মু আর আন্টিরা ওই অন্য রুমে কথা বলতেছিল। তো তখন যখন কারেন্ট চলে যায়, তখন আমার আম্মু চিন্তা করতেছে যে সব বাচ্চারা ওই ঘরে যেহেতু, তো ওদেরকে সবাইকে নিয়ে আসি। আচ্ছা। তো সব বের হয়ে চলে আসছে, তো আমার ছোট ভাই আসে নাই। তো আমার আম্মু নিজে গেল ওই ঘরে, তো একটা লাইট নিয়ে গেল, টর্চ লাইট নিয়ে গেল, যে দেখলো উনি একাই যাচ্ছেন। হ্যাঁ, উনি একাই যাচ্ছিলেন। আচ্ছা। তো উনি গেলেন যখন, তখন দেখলেন যে আমার ভাই বেডের উপরে দাঁড়ানো, একটা জানালা আছে, জানালার রেলিং ধরে বাইরে তাকায় আছে। ওনার একটু বয়সটা বলবেন, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। আপনার যে ভাইটার কথা বললেন, ভাইটার বয়স হচ্ছে 4 বছর। 4 বছর, তখন 4 বছর। তো তাকায় আছে, তখন আম্মু ডাকাডাকি করতেছে, তো বাট ও মুখ করতেছে না, কিছুই শব্দ টুপে আর কি কোনো সাড়া দিতেছিল না। তো তখন আমার আম্মু নিজে গিয়া ওকে যখন নিজে মুখ করলো আর কি, ওকে গিয়া বললো যে কি ব্যাপার, কি হয়েছে তোমার। তো তখন উনি যেটা দেখলো যে আমার ভাইয়ের পুরো সারা গা লাল হয়ে গেছে। আমার ভাই এমনি শ্যামলা বর্ণের ছিল, তো পুরোটা গা লাল হয়ে গেছে, আর চোখগুলো খুব বড় বড় হয়ে গেছে। আচ্ছা। তো এটা খুবই একটা অদ্ভুত একটা ফেস হয়ে গেছিল তখন। তো এটা দেখে আম্মু সাথে সাথে চিৎকার দেয়, কি হয়েছে, কি এমন কান্নাকাটি শুরু করে দেয়। তারপরে ওকে আমাদের বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পরে আব্বু বলে যে ঠিক আছে, তো হয়তো কোনো একটা প্রবলেম হইতে পারে, তুমি এক কাজ করো, যে সুরা টুরা বইরা ওকে এসে করো, তো ছেড়ে টেরে দাও। তো আম্মু সাথে সাথে কি করলো, যে উনি উঁচু টুচু করে এসে আমার ভাইকে কুলিয়ে নিয়ে এলো, আর কোরআন শরীফ পড়া শুরু করে দিল। আচ্ছা। তো অনেক আয়াত পরে ওকে ফুটু দিতেছে, তো পানির মধ্যে ফু দিয়ে ওইটা আবার ওকে খাওয়াই দিতেছে, ওর শরীরে ছিটাই দিতেছে। তো দেন এমন চলতেছে। তো চলতে চলতে যে ফজরের একটু আগে তো আমার ভাইটা একটু সুস্থ হয়। তো ওর আর কি যে চেঞ্জটা হয়েছিল আর কি ফেসের, তো ওটা অনেকটা আর কি আগের মতো স্বাভাবিক হয়ে আসতে থাকে যখন কোরআন শরীফ পড়া হয়। হ্যাঁ, কোরআন শরীফ পড়ে যখন আয়াতটা ফু দেওয়া হয়, তখন আস্তে আস্তে আর কি। তো এতক্ষণ নিশে করার পরে তো আমার ভাইটা যখন একটু স্বাভাবিক হয়ে আসছে, তখন আমার আব্বু আম্মু ওনারা কি করলেন, যে হিসেবে আপনার সুরা টুরা পরে করছেন, তারপরে পানি টান ছিটা দিয়ে, তারপরে ঘরের চারদিকে পানি টানি ছিটা দিল। তারপরে দেওয়ার পরে ওনারা বললো যে ঠিক আছে, তো কালকে ব্যাপারটা দেখবো যে কি হয়েছিল আর কি। তো পরের দিন সকালে আমাদের এখানে মিনিমাম যে ওনার সাথে কথা বলা হয়। ওনার সাথে কথা বলার পরে উনি বলতেছিল যে আসলে ওই যে জানালাটা ছিল, তো ওইখানের পাশে আমি একটা জিনিস বলতে ভুলিছি এখানে, যে আগে একটা কথা বলা ছিল যে জানালাটাই আমার ভাই তাকাই ছিল, তার পাশেই একটা মাঠ ছিল ছোট, তো ওইখানে খুব ময়লা টলা ফেলানো হইতো। তার একটু দূরে আর কি, ওই জানালার বড় বলি, তো ওইখানে কিছু ইসে ছিল, নারকেল গাছ ছিল এক সারিবদ্ধ, তো ওইখানে নাকি খুব প্রবলেম হইতো আর কি,
যে বাড়িটার মধ্যে তাল গাছ আর কি নারকেল গাছগুলা ছিল, তো ওইখানে নাকি আগে খুব প্রবলেম হইতো আর কি, ওই বাড়ির লোকজন বলছে। তো ওই হুজুর বললো যে ঠিক আছে, তো এখানে কিছু প্রবলেম ছিল, তো হয়তো আপনার বাচ্চা ওইখানে গেছে, তো নাকি নজর টজর লাগছে হয়তো এমন কিছু। আচ্ছা, এটা তার মানে নজর লেগেছিল বলে এরকম হয়েছে। পরে কি উনি ঠিক করতে পেরেছিলেন ব্যাপারটা? না, তখনই তো আর কি ফজরের সময় স্বাভাবিক হয়ে গেল, পরে আর কোনো সমস্যা হয়নি? পরে কোনো সমস্যা হয়নি, আর জাস্ট উনি বলে দিয়েছিল যে ওইখানে যাতে বাচ্চাদেরকে একা না ছাড়া হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই ছিল ঘটনা, এবং আমরা দেখতে পাচ্ছি এর মাঝখানে আবার অনেকগুলো SMS ও চলে এসেছে। রায়হান আমাদের SMS করেছেন, কাঞ্চন আমাদের SMS করেছেন, এছাড়া আমাদের SMS করেছেন রাজীব, আমাদেরকে SMS করেছেন দেলোয়ার, এছাড়াও আবু বাকর আমাদের SMS করেছেন, রিমা SMS করেছেন ডায়মন্ড মিরপুর থেকে, হাসান আমাদের SMS করেছেন, জিৎ SMS করেছেন, এছাড়াও আতিক SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন বরিশাল থেকে জনি, এছাড়াও মিমুন দীপ্তি SMS করেছেন পুরান ঢাকা থেকে, আর আমাদেরকে SMS করেছেন শিহাব সহ আরো অনেকে। সো স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমরা ফিরে আসবো একটু পরেই উইথ ভৌতিস টিম, এবং সেই পর্যন্ত সবাই সাথেই থাকুন। আর সেই সাথে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা SMS করতে চান তাদেরকে SMS পাঠানোর নিয়মটা বলে দেই। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা ইমেল করতে চান, ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm। এখানে আপনার ইচ্ছা করলে ইমেল পাঠাতে পারেন, এবং ইমেল পাঠানোর সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার। এই তিনটা জিনিস একসাথে করে তারপরে আমাদেরকে ইমেলটা পাঠাতে হবে, এবং অবশ্যই অবশ্যই এমন একটা ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারে কল করে আপনাকে পাওয়া যায়। আমরা মাঝখানে ছোট্ট একটা গান শুনে আসবো, একটা ছোট্ট ব্রেক নেব, এবং তারপরে ফিরে আসবো ভূত FM এর ভৌতিস টিমকে সাথে নিয়ে। সো স্টে টিউনড টু রেডিও ফুর্তি। ভূত FM। রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাসেল, চলছে ভূত FM, এবং যেরকম কথা দিয়েছিলাম ঠিক সেইভাবেই আমরা পৌঁছে গেছি আবারও দ্বিতীয় ঘন্টায়, এবং সঙ্গে আছে এখন ভৌতিস টিম। আমরা প্রথমে বলেছিলাম যে গত সপ্তাহে আমরা 1 বছর পালন করেছি, কিন্তু একটা অপূর্ণতা ছিলই, সেটা হচ্ছে ভৌতিস টিম সেদিন উপস্থিত থাকতে পারেনি, এবং তার একটা যথেষ্ট একটা কারণ ছিল। সেই কারণটাই হচ্ছে যে ম্যাক্সিমাম মেম্বাররাই ছিলেন দেশের বাইরে, বাট তারা ফিরে এসেছেন এবং আজকে ভূত FM আপনাদের সাথে আছেন, এবং তারা তাদের কথা আপনাদেরকে জানাবেন। এবং বিরাট একটা নিউজ আছে, সেই নিউজটা একটু পরেই সুমন ভাই আপনাদেরকে দিবেন। তো আমি সরাসরি একদম সুমন ভাইয়ের কাছে চলে যাই। সুমন ভাই। হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আবার আজকে আমরা ফুল ভৌতিস টিম ভূত FM এ। একটা সাকিব আর একটা জিবরান। প্রথম ভূতা ছিল সাকিব, পরের হেটা ছিল জিবরান। সো কে কোথায় ছিলেন সুমন ভাই? হ্যাঁ, ওই লাস্ট উইকে আমরা আসতে পারিনি। রিয়েলি সরি অ্যাবাউট ইট, বিকজ আমরা জানি যে 1 বছর পূর্তি আমাদের থাকা উচিত ছিল, বাট আনফর্চুনেটলি আমি এর আগে বলেছিলাম, আপনারা যারা জানেন যে আমি অসুস্থ ছিলাম, তো ওটার কারণে আমার কিছু মেডিকেল ইম্পর্টেন্ট চেক আপের জন্য আমার যেতে হয়েছিল আবার। গুড নিউজ ইজ আমি এখন পুরোপুরি ভাবে সুস্থ, আর কোনো সমস্যা নাই। তো এটা নিয়ে একটু টেনশনে ছিলাম আমরা সবাই, যে ভৌতিসের কাজ এবং আর অনেক কাজ ছিল। এনিওয়েজ এখন আমি ঠিক আছি, সো আই এম ব্যাক। এবং সাকিবও গিয়েছিল মালয়েশিয়াতে, আমি ছিলাম সিঙ্গাপুরে। জিবরান কোথায় ছিল আমি ঠিক শিওর না, ইউগান্ডা, যেখানে এয়ারটেলের কোনো ইয়ে নাই, এয়ারটেল না, সরি রবির কোনো সিগন্যাল নাই। নাইরোবি, হ্যাঁ নাইরোবিতেও গিয়েছিল। আমরা সুমন ভাই চেক আউট করে পরে মালয়েশিয়া আসলেন। আমরা খুব ইনভেস্টিগেট করলাম যে ওখানে কত মজা করা যায়। আচ্ছা, খুব ভালোভাবে ইনভেস্টিগেট করেছি। ওদের রেস্টুরেন্টস, আচ্ছা, মলস, মুভি থিয়েটারে অনেক ইনভেস্টিগেশন হয়েছে। ওকে, তারপরে সুইমিং পুলে অনেক ইনভেস্টিগেশন হয়েছে। অনেক ভালো ছিল আর কি। আমি ফিল করতে পারিনি। হ্যাঁ, তুমি তো জঙ্গলে চলে গেছো, ইউগান্ডায় ছিল, ওখানে রবি নাই। রবি। একটা খুব ভালো নিউজ এর মধ্যে যে আপনি সুস্থ, একদম পুরোপুরি সুস্থ, এবং যে আশঙ্কাটা ছিল সেটা হয়নি আর কি, সেরকম কোনো কিছু। সো এখন ভালো আছি। সো এখন এই অসুস্থতার কারণে অ্যাকচুয়ালি লাস্ট 3 মাস আমরা ভৌতিস বলি অথবা এই যে আমার ব্যান্ড বলি, অনেক কিছুর
কোনো কাজই আমি করতে পারিনি, সাকিবরা করতে পারিনি, বিকজ আমি অসুস্থ ছিলাম এবং এটা নিয়ে একটা টেনশনের ব্যাপার ছিল। আচ্ছা, সো যেহেতু এখন সুস্থ, এখন আবার কাজ শুরু করছি। মাঝখানে আমার একটা সার্জারি হয়েছিল, যে কারণে যে লাস্ট টাইম বলেছিলাম যে অনেকদিন আমার বিছানায় বসে বসতে হয়েছে। তো এখন আমি পুরোপুরি সুস্থ এবং আমরা কাজ আবার ইনশাল্লাহ ভেরি সুন এই উইকে আমরা আবার কাজ শুরু করছি। আমাদের ভৌতিস্ট অনুষ্ঠানের প্রবলেম যেগুলো ছিল, যেমন আমাদের কিছু ফুটেজ হারিয়ে গেছে, যেটা বলেছিলাম হার্ড ডিস্ক ক্র্যাশ করেছিল, তো আবার নতুন করে দুটো নাটক পার্ট, যেগুলো দুটো নাটক আবার নতুন করে এডিট করতে হয়েছে, আরেকটার এডিটিং এর কাজ শুরু হয়েছে। সো এগুলো চলছে এবং আমাদের ইনভেস্টিগেশনের ছোটখাটো কিছু পার্ট বাকি আছে, যেগুলো আমাদের ওই যে পরে যাওয়ার কথা, সেগুলো আমাদের করতে হবে। সো এখন বলতে পারছি না, বাট হোপফুলি আমরা এখন আবার সব গুছিয়ে নিতে পারছি এবং এখন অনেকটা কনফিডেন্ট যে আমরা কাজ আবার ঠিকঠাক মতো শুরু করতে পারবো, বিকজ আমি সুস্থ। আচ্ছা, এটা একটা বড় ব্যাপার ছিল। সো এখন আর বলবো না কবে ভৌতিস্ট অন এয়ার হবে, কি ব্যাপার না ব্যাপার, এগুলো বলার দরকার নেই, বাট আসলে অন এয়ার হবে হোপফুলি, এবং খুব দ্রুত সেটা হচ্ছে আমি আশা করছি। কারণ মোটামুটি কিন্তু ওইটা খুব একটা বাজে ব্যাপার ছিল, যে হার্ড ডিস্ক ক্র্যাশ করে এটা আমাদের বেশ টুপা গেল। কোনোভাবে কি রিকভার করা গেছে পরে? হ্যাঁ, রিকভার মানে অ্যাকচুয়ালি আমাদের এডিটিং পার্ট একটা রিকভারি হয় নাই, সো নতুন করে আবার ওই পুরনো শর্টগুলো নিয়ে আবার নতুন করে এডিট, এবং অল থ্যাঙ্কস মানে গোস টু সাকিব এন্ড জিবরান, ওরা আমি কিছুই করিনি, আমি অসুস্থ ছিলাম, এটা সব করছে আর কি। তো এখন মোটামুটি একটা আবার ফরম্যাটে আনা গিয়েছে। আমাদের এডিটরকেও, হ্যাঁ এডিটর তো আছেই, ওটা তো কাজই, মানে বেচারা অনেক কিছু মনে রাখছিল, ইট ওয়াজ আ লট ফাস্টার বিকজ অফ হিম, নাহলে একদম আরো সময় লাগতো। খবর ছিল টর্চারগুলো যেটা হয় ডেফিনেটলি। আমি আরেকটা ভৌতিস্ট টিমের ব্যাপারে একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দেই, সেটা হচ্ছে যে আমরা আরেকজন মেয়ে ইনভেস্টিগেটর খুঁজছি আমাদের ভৌতিস্ট টিমের জন্য। এটা গতকালকে ফেসবুকে দিয়েছিলাম, অনেকে আমাকে ইনবক্সে অনেক মেসেজ পাঠিয়েছে, বাট ডেফিনেটলি আমার ফেসবুকে 5,000-এর বেশি ফ্রেন্ড অ্যাড করা যায় না, সো খুব বেশি মানুষজন জানে না। যেহেতু রেডিও ফুর্তির ভূত এফএম এই মুহূর্তে জানা মতে বাংলাদেশের সবচেয়ে পপুলার রেডিও শো, তো ভূত এফএম মানে ভৌতিস্টের নিশ্চয়ই কোনো ইমেল অ্যাড্রেস বা এরকম কোনো কিছু আছে? ডেফিনেটলি info@bhautis.com, এবং অবশ্যই রেডিও ফুর্তিরও একটা ইমেল অ্যাড্রেস সবাই জানে, আমি জানি ভূত এফএম এর ইমেল অ্যাড্রেসটা। তো এখানে যদি কেউ যারা আসলেও সিরিয়াস, যারা আসলেও রাত্রেবেলা একলা একটা হন্টেড হাউস, সো কল্ড হন্টেড হাউসে একা রুমে থাকতে পারবে, কোন রকম সমস্যা হবে না, ভয় পাবে না, যাদের এই ব্যাপারে ইন্টারেস্ট আছে, যারা আসলেও সিরিয়াস, তারাই যাতে যোগাযোগ করে, খামাখা না থাক একটু যাই একটু জিবরান ভাই, সাকিব ভাই, সুমন ভাইয়ের সাথে আড্ডা দিই না, সরি ওইটার টাইম নেই আমাদের, মানে আপনারা খুব সিরিয়াস হলে আসলেও যোগাযোগ করেন, আমরা সিরিয়াসলি দেখবো। আমার যেটা মনে হয় যে একটু যে ভৌতিস্ট স্পেলিংটা এটা ওকে, info @ভৌতিস্ট হচ্ছে BHOUTIST ভৌতিস্ট.com, info@ভৌতিস্ট.com, এখানে ইমেল করলেই চলবে। আর তুমিও এটা বলে দিও। ডেফিনেটলি। আর তার মানে আপনারা আবার নতুন করে একদম আবারও মানে শুরু করতে যাচ্ছেন মোটামুটি? আমাদের ইনভেস্টিগেশনে কিছু পার্ট বাকি আছে। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা তো ঘোস্ট হান্টার্সের সাথে অনেকদিন ধরেই আমরা কানেক্টেড। সো ট্যাপস, যেটা দ্য আটলান্টিক প্যারানরমাল সোসাইটি, ওই ট্যাপস এর অ্যাকচুয়ালি অফিসিয়ালি মেম্বার হতে গেলে আমাদের 2জন মেইন ইনভেস্টিগেটর লাগবেই। আমাদের একমাত্র উর্মিলা ছিল, সো বাট এখন আমাদের আরেকজনকে নিতেও হবে। আর আরেকজনকে নিতে সুবিধা, অনেক জায়গায় আমরা যখন যাই খালি উর্মিলাকে নিয়ে গেলে ওটা একটা সমস্যা হয়ে যায়, একটা মেয়ে থাকলে একটা সাপোর্ট, একটা ইয়ে থাকে আর কি। কখন আমাদের সাথে কিন্তু এই যে বাবা মা, ভাই বোন, ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এগুলো সো আরেকটা মেয়ে থাকলে ভালো হয় আর কি, যে দুজন থাকলেও আর কি সুবিধা আর কি আমাদের জন্য হ্যান্ডেল করার প্রবলেম। এনিওয়েজ, এই হচ্ছে ব্যাপার। আমাদের ভৌতিস্ট টিমের জন্য একটা ফিমেল ইনভেস্টিগেটর লাগবে, যে আসলেও সিরিয়াস। প্লিজ আমাদের ইমেল করুন, অথবা রেডিও ফুর্তিতে ইমেল করলেও চলবে, আমরা খবর পাবো, রাসেল জানলেই চলবে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে সুমন ভাই এবং সাকিব ভাই দুজনেই দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, এবং দেশের বাইরে থাকলে যেটা হয় আর কি, হোটেল বা এরকম দুই একটা কোনো ঘটনার এরকম পাওয়া গেছে কিনা? ওকে, আমি তো সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুর থেকে আমার ডাক্তারের কাছে আসার পর আমি গেলাম মালয়েশিয়াতে, তারপরে সেখান থেকে গেলাম আবার ডাক্তারের কাছে ব্যাংককে, ব্যাংকক থেকে আমি ঢাকায় আসছি। সো দুইটা ঘটনা বলি। একটা ঘটনা হচ্ছে যে
মালয়েশিয়াতে বুকিত বিনতাং একটা রাস্তা আছে, খুব ফেমাস। ওইটা হচ্ছে অনেকটা বলা যায় যে ওই কুয়ালালামপুরের টাইম স্কোয়ার টাইপের, মানে ওই এরিয়া হচ্ছে খুব হ্যাপেনিং। ওখানে একটা হোটেল আছে, হোটেলের নাম বিনতাং ওয়ারিসান। আচ্ছা, বিনতাং ওয়ারিসান, BINTANG, ওয়ারিসান হচ্ছে WARISAN। এটা ইন্টারনেটে সার্চ দিলে পাওয়া যাবে। বিনতাং ওয়ারিসানের দোতলায় রাস্তার দিকে একটা রুম আছে। ওই রুমে, এটা অনেক আগে শুনেছিলাম যে ওই রুমে থাকলে নাকি একটা অদ্ভুত আওয়াজ পাওয়া যায়। ওই রুমে অনেকবার থেকেছি আমি, যতবার মালয়েশিয়া দেখেছি ম্যাক্সিমাম টাইমে আমি ইচ্ছে করে ওই রুমে ছিলাম, চেষ্টা করেছি। বাট আমি আওয়াজ পেয়েছি, বাট ওই আওয়াজটার চেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল এটা যে রুমে দুটো খাট, সিঙ্গেল খাট। আমি যেই খাটে শুয়েছিলাম, আরেকটা খাটে ছিল আমাদের একটা ফ্রেন্ড, ওর নাম সালমান। হ্যাঁ, তো সালমান আর আমি গিয়েছিলাম, আমরা শুয়ে আছি। আমার যেটা হয়েছিল যে পরপর 2 রাতে যে বোয়ায় ধরে বলা হয় ওরকম একটা সিচুয়েশন, বাট জিনিসটা বেশ ভয়ঙ্কর ছিল। প্রথম রাতেরটা মনে নাই, সেকেন্ড রাতে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি শুয়ে আছি, হঠাৎ করে আমার ওই যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, খুব বাজে অবস্থা। এটা কিন্তু এবারের কথা না, এটা অনেক আগের কথা, আমি এখন বলছি। খুব বাজে অবস্থা। আমি কোনো মতে মাথাটা ঘুরিয়ে দেখি যে সালমান আমার দিকে তাকিয়ে আছে। আমি সালমানকে বলার চেষ্টা করছি, সালমান আমাকে একটু ধাক্কা দাও, আমার বোবা ধরছে, মানে আমার ওই যে প্রবলেম হচ্ছে, বাট আমার মুখ দিয়ে কোনো আওয়াজ আসছে না। সালমান আমার দিকে তাকিয়ে আছে, কটমট করে তাকিয়ে আছে, মানে জিনিসটা খুবই উইয়ার্ড। আমি বলতেছি যে কি ব্যাপার, সালমান এরকম করতেছে কেন? একটু পরে যখন আমার ধাম করে ঘুম ভাঙলো, তখন বুঝলাম যে অ্যাকচুয়ালি সালমান ঘুমাচ্ছে, ও অ্যাকচুয়ালি আমার দিকে তাকিয়ে ছিল। মানে জিনিসটা বেশ স্কেয়ারি ছিল আমার জন্য। সো এরকম পরপর 2 দিন হয়েছে, তারপরে আমি চলে আসছি। তারপরে অনেকদিন পরে, আমার ঠিক মনে নাই এটা কে বলেছিল আমাকে, সামওয়ান যে নাটক করে বা কিছু একটা, সেও ওই হোটেলে ছিল এবং ওই হোটেলের গল্প বলেছিল যে ওই হোটেলে একটা রুম। তখন আমি বললাম এটা কি বিনতাং ওয়ারিসান? তখন বললাম হ্যাঁ, তুমি কিভাবে জানো? আমি বললাম আমি এরকম হয়েছিল, আমি এরকম গল্প শুনছিলাম। এটা হচ্ছে বিনতাং ওয়ারিসানের ঘটনা। আর এনিওয়েজ, এখন আরেকটা ঘটনা বলি। এটা এবার ব্যাংকক গিয়ে শুনেছি। সেটা হচ্ছে যে ব্যাংককে আমার খুব ক্লোজ একটা ছোট ভাই আছে, নাহিয়ান। ইনফ্যাক্ট সে এক্লিপস ব্যান্ডের বেস গিটারিস্ট, এখন ব্যাংককে থেকে পড়াশোনা করছে। ওর সাথে প্রত্যেকবারই আমি গেলে আড্ডা দিই। সে তার একটা ঘটনা বললো তার অ্যাপার্টমেন্টের। তার অ্যাপার্টমেন্টটা, সে এখন যে অ্যাপার্টমেন্টটা আছে এটা বানানো হয়েছে 3-4 বছর হয়েছে। 20 তলা একটা অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ এই 4 বছরে, এই 3-4 বছরের মধ্যে 7টা সুইসাইড হয়েছে, 7 সুইসাইডস। অনেক বেশি। এবং লাস্ট যে সুইসাইডটা হয়েছে ওটা আবার সে ওই সময় ছিল, মানে ওর ঘটনা যেটা শুনলাম যে রাত্রেবেলা সে হেঁটে আসতেছে হোটেল বলতেছে অ্যাপার্টমেন্টে আসতেছে, হঠাৎ করে সে পিছনে ধাপ করে একটা শব্দ শুনছে খুব জোরে। সে ঘুরে তাকিয়ে দেখে যে একটা ছেলে মাটিতে পড়ে আছে আর কি। তো সে সামনে গিয়ে দেখে যে এটা হচ্ছে ওদের 14 তলায় বা কোন একটা ফ্লোরে থাকে একটা ছেলে, থাই। সে পড়ে আছে, তো তার হাতটা বেঁকে গেছে, মানে পা ঘুরে উল্টার দিকে পড়ে, মানে রক্ত বের হচ্ছে। তখন সে বুঝলো যে সে জাম্প করছে বা কিছু একটা। সে তাড়াতাড়ি চিৎকার করছে, লোকজন আসছে, অ্যাপার্টমেন্টের পুলিশ আসছে, অনেক কিছু হয়েছে। তারপরে এটা হচ্ছে 7 সুইসাইড। এর আগে আরো অনেকগুলো হয়েছে, বাট সে রিসেন্টলি ওখানে গিয়েছে, তো সে আগের গুলো জানতো না। এটা সে নিজের চোখে দেখা আর কি। তো এটার পরে ঘটনা হচ্ছে যে ও তো তখন এমনি আপসেট থাকে, চোখের সামনে একটা ইয়ে দিচ্ছে, রাত্রেবেলা সে ঘুমাইতে পারতেছে না, একটু টেনশন লাগতেছে, এরকম চলতেছে। এরকম সময় তাদের বোধহয় এই ছেলেটা থাকতো বোধহয় 14 তলায়, সে বোধহয় থাকতো 10 তলায় বা কিছু, আমার মনে নাই। ওই ফ্লোরের ঠিক 2 ফ্লোর নিচে আরেকটা অ্যাপার্টমেন্টে একটা চাইনিজ একটা ছেলে থাকে, সেও স্টুডেন্ট। সে থাইটাই ওইরকম বুঝে না, মানে নতুন আসছে, নার্ড টাইপের, খুব ভদ্র, মানে পড়াশোনা করে এই টাইপের একটা ছেলে। তো সে একদিন রাত্রেবেলা এসে ওর দরজা নক করতেছে। ও দরজা খুলে বলছে কি ব্যাপার? বলে যে আমি ঘুমাইতে পারতেছি না, আমার খুব প্রবলেম হচ্ছে। তখন বলে যে কি হয়? বলে যে রুমের মধ্যে কেমন আওয়াজ হয়, আর আমি ঘুমাইতে গেলেই মনে হয় ফিস ফিস করে কানে কে জানি কথা বলতেছে। সে তখন বলেছে আমিও তো রাতে ঘুমাইতে পারি না, আমার একটু অস্বস্তি লাগতেছে, মোস্ট প্রবাবলি যে মারা গেছে এটা নিয়ে আমার একটু টেনশন আছে, ব্যাপার না, তো তুমি আমার বাসায় ঘুমাও, অসুবিধা না। তো 2-3 রাত ওরা একসাথে একই রুমে ঘুমাইছে, কোনো মানে একটু ভয় পাইতেছে। তো 2-3 রাত পরে তারপর ওই ছেলে আবার ব্যাক করছে, ব্যাক করার পরে আবার সেম ঘটনা। আচ্ছা, তখন সে বলে যে তুমি কি শুনো? তখন বলে যে থাই ভাষায় একটা কথা বলে, এটা আমরা বুঝতেছি না, কিছু একটা বলে, আমি এবার শুনছি। আচ্ছা, তখন তারা বললো আচ্ছা ঠিক আছে, আমরা সকালবেলা, এটা দিনের বেলা আমরা কোনো থাই কাউকে জিজ্ঞেস করবো যেটা কি, এটার মানেটা কি। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পরের দিন দিনের বেলা যখন তাদের অন্য থাই ফ্রেন্ডসদের জিজ্ঞেস করলো যে এই ওয়ার্ডটার মানে কি, তখন তারা বললো এই ওয়ার্ডটার মানে হচ্ছে জাম্প, মানে লাভ। এবং সেই একই ব্যাপার যে দেখেছিল যে জাম্প করে কেউ। সো এইটার পরে তারা বেশ একটা টেনশনের মধ্যে পড়েছিল। তারপরে আরেকটা স্টোরি শুনলাম যে নাহিয়ানের আব্বা আঙ্কেল, উনি আবার এসেছিল নাহিয়ানকে দেখতে। সো উনি যখন ছিল তখন নাকি এরকম রাত 3-3:30টার দিকে তাদের রুমের দরজা নক করার আওয়াজ পেত। আঙ্কেল গিয়ে নাকি দরজা খুলছে 2-1 এরকম হয়েছে, বাট খোলার পরে দেখে কেউ নাই। আর মজার ব্যাপারটা হচ্ছে যে একটা বড় একটা করিডোর আছে আর কি, করিডোরের পরে হচ্ছে মেইন দরজাটা, ওই দরজা খুলে তারপরে ঢুকে ভিতরে অ্যাপার্টমেন্ট গুলো দরজা নক করতে হয়।
সো কেউ যদি বাইরে থেকে এসে দরজা নক করে যদি বেরো হয়ে যায়, ওই আওয়াজটা পাওয়া যায়। কোনো আওয়াজ নাই, বাট দরজা নক করার আওয়াজ। এই রাত 3টা থেকে 3:15টার মধ্যে এই জিনিসটা রেগুলার হয়েছে আর কি কয়েকবার। সো এই টাইপের ঘটনা, বাট আমার কাছে শুধু বেশ ইন্টারেস্টিং লেগেছে। হ্যাঁ, অদ্ভুত। মানে এইবার আমি অ্যাকচুয়ালি ব্যাংককে গিয়েছিলাম ডক্টরের কাজে। আমি যেই দিন গিয়ে পৌঁছাই তার পরের দিন সকালবেলা ডক্টর থেকে, ডক্টর শেষ করে আমি রাত্রিবেলা চলে যাই। সো আমি একদমই টাইম পাইনি ওখানে যাওয়ার। বাট আমি আমার ফ্রেন্ডকে বলেছি যে অসুবিধা নেই, নেক্সট টাইম আমি আসতেছি তখন এসে ওখানে থাকবো রাতে, দেখি যে কোন রকম কিছু আলামত পাওয়া যায় কিনা। মাই গড। তবে আপনার তো মানে গতবার যেরকম শুনেছিলেন যে হসপিটালেও কিছু ঝামেলা হয়েছিল, কিছু অদ্ভুত ব্যাপার ঘটেছিল। সো এবার তো মোটামুটি এই এক্সপিরিয়েন্সই হয়েছে বোধহয়, মানে শুনেছেন এগুলো। এবার তো কোথাও মানে ইনভেস্টিগেট করতে যায়নি, বাট ওই যে আমরা গল্পে শুনতাম। আর ওই মালয়েশিয়ার হোটেলের গল্পটা অনেকদিন আগেই বলছিলাম নাকি জানি না। হ্যাঁ, বাট ওইটা ইন্টারেস্টিং ছিল। তারপরে চিন্তা করলাম যে এখন যেহেতু কথা উঠছে বলি আর কি। না, আমার কাছে সবচেয়ে বেশি মানে ভয়ঙ্কর লেগেছে অবশ্যই অ্যাপার্টমেন্টেরটা। কানে কানে বলছে যে জাম্প, এটা ইন্টারেস্টিং। এই টাইপের জিনিসপত্রের আগে আমি অনেক জায়গায় শুনছি যে এই ধরনের কথাবার্তা আসে। সো দিস ইজ ভেরি উইয়ার্ড বাট ইন্টারেস্টিং। আমরা কিছু SMS পড়ে ফেলি। আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি রেজওয়ান, এবং তিনি রেজওয়ান বলছেন যে ভাইয়া ভূত FM কি মানে ভূত FM এবং ভৌতিক নিয়ে মনে যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে ওই যে টিভিতে কি দুটোর প্রেজেন্স থাকবে কিনা, এরকম কিছু একটা জানতে চেয়েছেন। আজি রাসেল কি ভৌতিক শোতে থাকবে? ইজ দ্যাট দ্য কোয়েশ্চেন? মেইন ঘটনা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই ভৌতিক যখন অন এয়ার করা হবে তখন অবশ্যই ইনভেস্টিগেশনের সময় রেডিও ফুর্তির একটা ছায়া ওখানে থাকবে। বিকজ আমাদের এরকম হয়েছে যে আমরা মাঝে মাঝে রাসেলের সাথে যোগাযোগ করেছি অনেক কারণে, এবং লাস্ট যে এপিসোডটা হবে যেখানে আমরা এখনো যাই নাই, ওইটা আমরা প্ল্যান করছি যে ওই সময় আমরা একটা স্পেশাল একটা এপিসোড করবো। আমরা সারা রাত জুড়ে ওখান থেকে একটু পরপর আমরা নিউজ পাঠাবো যে কি হচ্ছে। সো ওই দিন হয়তোবা সবাই জানতে এবং সবাই ইনভলভ হয়ে যাবে। তখন হয়তোবা ওই সময় রেডিও ফুর্তি শোটা মানে ভূত এফএমটা না থাকলেও হয়তোবা 1 ঘন্টা পর একটা নিউজ যে রাসেল হয়তো এখান থেকে দিতে পারবে। ওটা আমরা ডেফিনেটলি ডাইনার সাথে কথা বলে একটা ফিক্স করবো। ওকে, আমাদের এছাড়া রাব্বি খুলনা থেকে বলেছেন যে আচ্ছা সাজ্জাদ, রুবেল, রাসেল, তারপর হচ্ছে জুবু, তারপরে বিকাশ, সোহাগ সহ আরো অনেকে আমাদের SMS করেছেন। অলোক সিলেট থেকে SMS করেছেন এবং তার খুব ভয় লাগছে সেটা জানিয়েছেন আমাদেরকে। এছাড়াও আমাদেরকে ধ্রুব SMS করেছেন এবং তিনি একটা ঘটনা শেয়ার করতে চান। যদি ঘটনা শেয়ার করতে চান আমাদের ইমেল করতে পারেন। অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm। তীব্র আমাদের SMS করেছেন। এছাড়াও সামির আমাদের SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি যে তুষার SMS করেছেন এবং তিনি লক্ষ্মীবাজার ঢাকা থেকে লিখেছেন যে ওয়েলকাম ভৌতিক টিম, ওয়েলকাম জানিয়েছেন। এবং তাসমিয়া আমাদের SMS করেছেন বনানী থেকে। আর এছাড়াও যারা SMS করতে চান বা SMS করার নিয়মটি জানেন না তাদেরকে নিয়মটি বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশন যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। এসে আমাদের হাতিরপুল থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে হাতিরপুল থেকে সুমন ভাই আমি ভৌতিস্টের মেম্বার হতে চাই, আমি ফালতু না, আমার সময় ইন্টারেস্ট আছে প্লিজ। এছাড়া এর পরে পেজকি ভূত আমাদের SMS করেছেন খুলনা থেকে এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আয়েশা এবং কেমন আছেন আপনারা সবাই জানতে চেয়েছেন আর কি, এবং জানতে চেয়েছেন যে ইনফ্যাক্ট কোয়ালিফিকেশনটা কি কি লাগবে সেটা জানতে চেয়েছেন আমাদের কাছে আয়েশা। রাত্রেবেলা একা একা হন্টেড হাউসে একা আমরা ওখানে থাকবো না রুমের মধ্যে, ওই সাহস থাকতে হবে এবং এই ভয় টয় পায় হিচকে টিচকি খায় পরে হসপিটাল গেলে আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না। সিরিয়াসলি বলতেছি, হসপিটাল নিতে পারবো, হসপিটালে নিতে পারবো না, পরে ওর কি হলো না হলো ওটা আমাদের দায়িত্ব না। এগুলো কন্ট্রাক্ট সাইন করতে হবে, মানে সিরিয়াসলি উর্মিলা করছে, সো যেই আসুক তারও করতে হবে। ওকে, সো আমরা আরেকবার একটু ঘটনায় যাই। আচ্ছা শাকিব ভাই, কিছু ঘটছে নাকি? আপনি তো ছিলেন দেশের বাইরে, কিরকম? না আমার কিছু, আমি যেটা বললাম যে আমি জাস্ট প্লেজার পয়েন্টস গুলো ইনভেস্টিগেট করছি, হরর পয়েন্টস গুলো করি নাই। বাট আমরা আজকে আমাদের আরেকটা ফেইল্ড ইনভেস্টিগেশন শেয়ার করতেছি। আচ্ছা, কি ওয়ান অফ আওয়ার আর্লিয়েস্ট? হ্যাঁ, খুব আর্লি না, মানে দিস ইজ দ্য টাইম যখন আমরা আমাদের ধরো ইকুইপমেন্ট সব কিনে ফেলছি। গত বছরের শীতের সময়ের কথা, জ্যাকেট পরেছিলাম গত বছর, না আরো ওই যে গত বছর আগের বছর শীত। হ্যাঁ ওটা বলেছি, মানে হ্যাঁ এই শীত না, মানে এর আগের শীত। হ্যাঁ, তখন জাস্ট ভূত এফএম শুরু হয়েছে, আমরা ইকুইপমেন্ট কিনতেছি, আমাদের ভিডিও ক্যামেরাটা আমরা শুরু করি। ওইখান থেকে বেসিক্যালি ঢাকার বাইরে একটা জায়গা আছে, ওখানে আমরা
তখন আমরা অত ওইভাবে কন্ট্যাক্ট এস্টাবলিশ করি নাই। সুমন ভাই তখন জাস্ট লোকজনকে বলতেছে যে উই নিড লোকেশন, যখন আমরা যাব এগুলো হচ্ছে। তো আমরা একটা খবর পাইছিলাম যে একটা জায়গায় একটা রাজবাড়ি টাইপের আছে। তো রাজবাড়ির ওখানে আমরা ডিসাইড, ওখানে নাকি একটা মানে রাতের বেলা আওয়াজ শোনা যায়, হ্যান তেন এসি। তো আমাদের ইন্টারেস্টিং লাগছে যে আইসলা রাজবাড়ি, মানে যেটা ক্যামেরা দেখতে জোশ লাগবে। যদিও পরে গিয়ে আমরা দেখছি রাতের বেলা অন্ধকার, এভরিথিং লুকস দ্য সেম। আমাদের তো আর অ্যাডেড লাইট গুলা নেই, তাই না? আমাদের সানগান টানগান দিয়ে রাজবাড়ি যা আর নিজের বাড়ি হতা। যাই হোক, আমরা খুব আইসলা রাজবাড়ি, আমরা ফাটাই ফেলবো এইসব করে। তো আমরা ডিসাইড করছি আমরা যাবো। তো যেখানে জায়গাটা আছে শহর থেকে বেশি দূরে না, মানে মফস্বল টাউন গুলো খুব বড় হয় না, টাউন থেকে একটু হাফ অ্যান আওয়ার বাইরে গেলেই ওই জায়গাটা। তো ওইখানে আমরা ডিসাইড করলাম যাবো আর কি। শুনুন ভাই, বাকিটা আপনি। আচ্ছা, হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ওই ফেসবুক কিং করছিলাম। না মানে এখন ওই আমরা তো ডিটেইল বলতে পারছি না যে কোথায় যাচ্ছে না যাচ্ছি। এনিওয়েজ, আমাদের রাজবাড়ি যে ঘটনা শুনেছিলাম যে একটা রুম আছে, এটা নাকি বাইজিদের রুম ছিল, ওটা নাচতো। ওইটার নিচে আর একটা আন্ডারগ্রাউন্ড একটা ঘর ছিল। আচ্ছা, তো এই ঘরটাতে নাকি অনেক সময় নাকি অনেক টর্চার এই টাইপের কথাবার্তা মানে সবই মানে আমাদের শোনা আর কি, আমরা ইনভেস্টিগেট করে যা পেয়েছি। বাট আমাদের অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং লেগেছিল তখনই যখন শুনলাম যে ওই আন্ডারগ্রাউন্ড ঘরটাতে কেউ যায় না, ওটা এখন সিমেন্ট দিয়ে আটকে দেওয়া হয়েছে। এবং ওখানে নাকি আটকে দেওয়ার কারণ হচ্ছে যে অনেকবার অনেকে যেতে চেয়েছে, যখনই ওই রাজবংশের কেউ প্ল্যান করেছে যে আমি রাতে ওখানে ঢুকবো, বা রাতে না সরি মানে ওই আন্ডারগ্রাউন্ড ওই জায়গাটায় যাবো, তখনই নাকি সে রাত্রেবেলা একটা স্বপ্ন দেখেছে যে এখানে যেও না, এই জায়গাটা মানে যাওয়া নিষিদ্ধ। আচ্ছা, এরকম একটা জিনিস। তো এই জিনিসটা অনেকবার আমরা অনেক জায়গা থেকে শুনেছি। এই জিনিসটাই আমাদের অ্যাকচুয়ালি ইন্টারেস্টের মানে পয়েন্টটা ছিল ওইটাই, যে কেন ঢুকতে গেলে স্বপ্ন দেখে। আর স্বপ্নের ব্যাপারটা আমরা এক্সপ্লেন করেছি যে এটা সাইকোলজিক্যাল। প্রথম থেকে ছোটবেলা থেকে শুনেছি এটা নিষিদ্ধ, এখানে যাওয়া যাবে না। সো তারা যখন যেতে চায় তখন সাবকনশিয়াস মাইন্ড থেকেই তার ওই স্বপ্নটা দেখায় বা এরকম। সো আমরা ওরকম একটা জিনিস চিন্তা করতেছিলাম। এবং পুরো বাড়িটার পিছন দিকের একটা কোণা ভাঙা ছিল, ওই ভাঙা দিয়ে ওই একটা গর্ত আছে, গর্ত দিয়ে ওই রুমটা দেখা যায়। এখানে টর্চ মারলে কিছুই দেখা যায় না, ভাঙাচোরা, অনেক ধুলাবালি, খুব বাজে অবস্থা। বাট ওখান থেকে একটা মানুষও ঢুকতে হবে। আচ্ছা, বাট ওখান থেকে ঢুকে না আর কি, ওই একটা জায়গায় ভাঙা। আমাদের প্ল্যানটা ছিল যে আমরা ওই দিক দিয়ে ঢুকবো, এদিক দিয়ে ঢোকা পসিবল না। এখন আমার কথা হচ্ছে ওই দিক দিয়ে যে ঢুকবো, আমাদের তো পারমিশন দেবে না ঢুকতে। সো আমাদের যেটা করতে হবে যে কাউকে না জানিয়ে চুপ করে, which was very bad। মানে তখন অ্যাকচুয়ালি আমরা প্রথম এগুলো করছি, এবং আমাদের মধ্যে তখন ওই ইয়েটা ছিল না যে এই জিনিসগুলো মানতে হবে না। পরে যখন ঘোষণার সাথে মিট করলাম তখন তারা বললো যে এটা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশনস, তোমরা এটা যে অবশ্যই পারমিশন লাগবে। তখন আমাদের ব্যাপার ছিল ধূর্ত পারমিশন। আর এখন হয়েছে কি রাসেল, মানে ওখানে এখন ওই জায়গাটা দেখেই আমরা যাইতাম না, বুঝছো? মানে আমি বলি, মানে ইটস লাইক বাসাটা অনেক বড়, বেশ বড় রাজবাড়ি, বাট যে জায়গায় আমরা প্ল্যান করছি যাওয়ার, ওটা হচ্ছে মানে মাটি থেকে সে তুমি ধরো সিঁড়ি, মানে রাজবাড়ির মেইন ফ্লোরটা সিঁড়ি দিয়ে 7 ফিট উঠতে হয়, ওইটা রাজবাড়ির মেইন ফ্লোর। তো নিচে তো অবভিয়াসলি আবার বেসমেন্ট টাইপের জায়গা আছে। তো বেসমেন্টেরও নিচে তুমি হঠাৎ এটা আবার বাসার পিছের দিকে, নট সামনের দিকে, পিছন দিকে দেখবা যে মাটি থেকে স্ট্রেট ওয়াল শুরু হয়নি। আচ্ছা, মাটি থেকে ছোট 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 খুপড়ি আছে, ওরা আবার শিক দেয়। আচ্ছা, এবং খুপড়িগুলোর সাইজ হচ্ছে 4 ফিট বাই 2 ফিট, ছোট ছোট জানালা টাইপের, এবং মোটা মোটা গ্রিল দেয় এখানে। এবং এরকম অনেকগুলো আছে, এবং তার ওটার উপর থেকে ওয়াল শুরু হয় আর কি। আমি কি ঠিক বুঝাতে পারছি কিনা আমি জানি না, মানে দেয়ালটা মানে যেখান থেকে মানে ভিতটা শুরু হয়েছে আর কি, মানে মাটির ফ্লোর থেকে ছোট ছোট ফ্লোর থেকে 2 ফিট বা 1 ফিট উঁচু পর্যন্ত গ্রিল, তারপর হচ্ছে দেয়াল। বুঝতে পারছেন? তো ওই গ্রিলের ফাঁক দিয়ে দেখা যায় নিচের রুম। আচ্ছা, ওয়াইল্ড অ্যানিমালস গুলো সই রাখার জন্য, ওখানে ওয়াইল্ড অ্যানিমালস রাখা হয়তো, লোকজন ধরে রাখা হয়তো, ওখানে অত্যাচার করা হয়তো, মানে যারা জমিদারদের টিপিক্যাল যে জীবরানি গুলো জানে, জমিদার ছোটবেলায় করছে অনেক, ভেরি ফানি। তো ওইগুলো করতো আর কি। তো ওইটা মানে এখন দেখলে, মানে এখন যদি সময় বলতো সাকিব চলো এখানে ঢুকি, আমি তো না, তখন আছে না তেল অনেক বেশি, নতুন ইকুইপমেন্ট কিনছি, চলে। এনিওয়ে, আমাদের প্ল্যান হলো যে আমরা যাবো, ঠিক আছে। আমরা ওটা তো টাউনের বাইরে একটু, আমরা যেখানে গিয়েছিলাম, সো ওই টাউনে আমরা হোটেলে চেক ইন করলাম, সবকিছু ঠিকঠাক, ওখান থেকে আমরা যাবো। সো
আনফর্চুনেটলি যেটা হয় যে যাওয়ার সময় জিব্রান একটু অসুস্থ থাকে, ওর জটপট থাকে, বাট ওই আমরা ওই টাউনে পৌঁছানোর পরে ওই জেলায় যাওয়ার সাথে সাথে জিব্রানের অবস্থা আরো খারাপ হয়। সো জিব্রান বিছানায়, ওর জ্বর, ও নড়তে চড়তে পারতেছে না, আমরা বসে আছি কি করবো, আচ্ছা ঠিক আছে। আমরা তখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে একটা কাজ করি, আজকে রাতে আমি আর সাকিব যাই, আমরা গিয়ে জাস্ট জায়গাটা একটু দেখে আসবো, মানে ঢোকা টোকার ব্যবস্থা ওগুলো সব ঠিকঠাক করবো, পরে এক রাতের মধ্যে জীবন যদি সুস্থ যায় পরের রাতে আমরা যাবো মেইনলি ইনভেস্টিগেশনের নেক্সট নাইটে যাবো। সো আমাদের ওখানে পরিচিত ছিল ওই এরিয়াতে ফ্যান বলি বা ফ্রেন্ড বলি, তো ওরে আমরা রেখে গেলাম যে হোটেলে, যে জীবনে টেক কেয়ার করো, আমরা আসতেছি রাত্রেবেলা, তুমি রাতে থাকবা, সকালবেলা আমরা চলে আসবো, মানে একটু দেরি করে আসবো, 3টা-4টা বাজবে রাত, আমরা চলে আসলো, তখন তুমি চলে যাও বা কিছু একটা। এনিওয়েজ ওই অবস্থায় আমরা রেখে, আমরা জীবনের রেখে আমরা চলে আসলাম, আমি আর সাকিব গেলাম। যাওয়ার পরে আমরা তো ওই যে এই মানে জায়গাটা বেশ উইয়ার্ড, ওখানে মানে আমরা প্রাডো নিয়ে গেছিলাম দেখি, ইনফ্যাক্ট যাইতে পারছিলাম, রাস্তার অবস্থা প্রাডোটা যে কত ইম্পর্টেন্ট একটু পরে বাইরে হবে, বাট হ্যাঙ্গর আমরা প্রাডো নিয়ে গেছিলাম এনিওয়ে এটা পরে। ওই মানে প্রাডো ছিল দেখে অতখানি যাইতে পারছি, মানে ওই জায়গা অনেক বাজে আর কি, মানে নর্মাল যদি আমাদের নিচু গাড়ি হতো তাহলে খুব কষ্ট হতো, রাস্তা অনেক বাজে। মানে এখন ওই ঢাকা থেকে ওই যে মানিক ওই যে ময়মনসিংহ রাস্তাটা যেমন আর কি এই মুহূর্তে এই যে অবস্থা আছে, আচ্ছা হচ্ছে খারাপ হতে পারে। এনিওয়েজ তো ওখানে আমরা গেলাম, যাবার পরে আমরা গাড়িটা রেখে আমরা ফার্স্টে ওই গর্ত দিয়ে নামার অনেক ধরনের প্ল্যান আর কি, ওখানে শীত ভাঙা গর্ত আছে, তো আমরা ওইখানে টর্চ ভালো করে মারিটা দেখতেছি, দিনের বেলাও অন্ধকার থাকে, রাতের বেলা অন্ধকার। যেটা বুঝলাম যে জায়গাটা বেশ নিচু, মানে আমরা ওখান থেকে লাফ দিলে মানে ব্যথা ব্যথা পাবো আর কি, যদি নামতে চাই, মানে একেবারে কাছে না আর কি ফ্লোরটা। আচ্ছা, সো এটা নিয়ে একটা চিন্তায় পড়লাম। তারপরে আলটিমেটলি যেটা হলো যে সাকিব খুঁজে বের করছে ওই টুলো না, একটা ভাঙ্গা একটা জিনিস আর কি, মানে কাঠের একটা বক্স টাইপের আর কি। তারপরে আমরা চিন্তা করলাম ঠিক আছে বক্সে আমরা আগে নামাই, নামায় তারপরে উঠের মধ্যে নামবো আমরা আর কি, মানে তাহলে ফ্লোরটা উপরে থাকবে, এরকম একটা প্ল্যান। তো যাই হোক আমরা দুজন মিলে কষ্ট কষ্ট করে নামাইছি, নামানোর পরে আমি সাকিব দুজনই নামি, ভিতরে যাই, এবং ভিতরে গন্ধ, ধুলা, বোটকা একটা গন্ধ, মানে খুব বাজে অবস্থা আর কি। আর আমাদের তখন টেনশন শুরু হয়েছে যে সাপ টাপ না থাকে, কি অবস্থা না অবস্থা। তা আমরা নামছি, তখন ইকুইপমেন্টও তো নেই, আমাদের নর্মাল ওই যে একটা ইউটিলিটি বেল্ট, মানে আমরা জ্যাকেটের সাথে যেগুলো থাকে ওই রিডার টিডার এগুলো ছোটখাটো জিনিস, টর্চ ছিল। তো আমরা ফার্স্টে নামছি, নামার পরে টর্চ এদিক সেদিক মারতেছি, এভরিথিং ওয়াজ ফাইন, কোনো সমস্যা নেই, সবকিছু ঠিকঠাক। এবং ভিতরের রুমটা হিউজ, মানে অনেক দূর পর্যন্ত, মানে আমরা মানে রুমটা খুব উইয়ার্ড, বড় বড় পিলার টাইপের আছে। আচ্ছা, মানে পিলার গুলো অ্যাকচুয়ালি এখান থেকে উঠছে, উপরের যে মেইন রুম, যে ওই রুমের মধ্যে পিলার গুলো ছিল আর কি, একদম নিচ থেকে, মানে একদম উপর পর্যন্ত গেছে। উপরে আমরা এর আগে গেছিলাম, পিলার দেখলাম, সো পিলার গুলো দেখলাম যে নিচ থেকেই অ্যাকচুয়ালি শুরু হয়েছে, অনেকগুলো পিলার এবং অনেক দূর পর্যন্ত, বিশাল বড় একটা হল রুম টাইপের আর কি। আচ্ছা, এবং অনেক কিছু বাক্স, হাবি জাবি অনেক কিছু আছে। তো আমরা ঘুরতেছি, আমরা একটু এদিক সেদিক যেতেছি, এই করতেছি, করতে করতে হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরেই সাকিব, আমি সামনে, এবং তখন সবচেয়ে উইয়ার্ড জিনিস হয়েছে, সাকিব হঠাৎ করে পিছন থেকে আমার ঘাট ধরছে, ঘাট ধরে বলে শুন ভাই, আমি যে কি আর যায় না। আমি বললাম যে কি, কেন যাবো না কেন, কি হয়েছে? না আমার ভালো লাগতেছে না, যেটা আমার সবচেয়ে মানে সামনে তখন যদি একটা মানে কিছু যদি উড়ে উড়ে চলে যেত সাদা কাপড় পরে, আমি অতটা অবাক হতাম না। সাকিব ভাই বলছে যে আমার ভালো লাগতেছে না, সাকিব ভাইয়ের কাছ থেকে এটা মানে ওইটা খুবই ইয়ে ছিল। সেটাই আমি তখন বলতেছি যে সাকিব কি হয়েছে, বলে যে আমি জানি না আপনি কিছু ফিল করতেছেন নাকি, বিকজ আমাদের ব্রেডার তো হচ্ছে জিব্রান নাই, যে ফিল টিল এগুলো জিব্রান আগে করে, তারপরে আমরা করি, জিব্রান নাই। আমার কাছে খুব নর্মাল লাগতেছে। আমি আচ্ছা একটা জায়গায় আসছি, আমার টেনশন হচ্ছে গিয়ে সাপ কামড় দিবে নাকি, মানে ভূত টুত বা প্যারানর্মাল, সবার আগে এটা ওইসব তখন চিন্তা কম ছিল। বাট আমি সাকিবের চেহারা দেখি বুঝছি সামথিং ইজ রং। তখন আমি সাকিব বললাম সাকিব কি হয়েছে, তখন বললো যে আমি জানি না, আমার কখনো এরকম হয় না, বাট আমার মনে হচ্ছে যে সামনে যাওয়ার দরকার নেই, আমার কাছে মনে হচ্ছে সামথিং ইজ রং, মানে আপনি, এবং সে অবাক, সে বলেছে আপনি কিছু ফিল করতেছেন না, আপনি তো করেন এগুলা। আমি জানি আমি তো কিছু বুঝতে পারতেছি না কি হয়েছে। আমি এদিক এদিক মারিটারি, আমি 2 স্টেপ আগেতে না আগেতে একটা উইয়ার্ড জিনিস দেখলাম, উইয়ার্ড ঠিক না, একটা সাইডে, মানে আমরা তো সব জায়গায় টর্চ মারতেছি, একটা ফার্স্টে দেখে চমকে গেলাম যে একটা কিছু একটা দেখলাম। তারপরে কাছাকাছি গিয়ে বুঝলাম যে কতগুলো কলসি রাখা, এটা হচ্ছে ওই যে পিতলের টাইপের কলসি থাকে না, মানে ধুলা টুলা পড়া, খুব বাজে অবস্থা, অনেকদিন আগে থেকে। হ্যাঁ, কলসিগুলো উল্টা করে রাখা, মানে উপর করে রাখা, অ্যাজ ইফ মানে কলসির ভিতরে কিছু চাপা দিয়ে রাখা, মানে ও তার মানে যেদিকে পানিটা ঢোকানো হয় ওইটা হচ্ছে মেঝের দিকে। হ্যাঁ রাইট, হ্যাঁ এরকম কয়েকটা কলসি রাখা এখানে।
এবং কলসিগুলো দেখে একটু অবাক লাগতেছে, মানে জিনিসটা হচ্ছে কি আমি ঠিক বুঝতে পারবো না, বাট আপনারা ভিজুয়ালাইজ করলে হয়তো বুঝতে পারবেন। মানে জিনিসটা দেখতে উইয়ার্ড ছিল যে একটা রুমের মধ্যে কতগুলো কলসি উপর করে রাখা, জিনিসটা দেখতে ভালো লাগছিল না কি। এনিওয়েজ, তা এখন সাকিব যেহেতু বলছে সেটা আমার এখন একটু লাগে শুনছে যে তাহলে হয়তো বা কিছু একটা, বাট এটা আমি পুরোপুরি সাইকোলজিক্যাল একদম, বিকজ আমরা কিছুই দেখছিলাম না, কিছুই না, এরকম একটা সিচুয়েশন। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমাদের বেশি সামনে যাওয়ার দরকার নাই, আমরা ইয়ে করি করে আমি জাস্ট টর্চটা ঘুরাইতেছি, তখন সাকিব হঠাৎ করে বলে যে শুনবে দেখছেন। আমি বললাম যে কি, বলে যে লাস্ট মানে অনেকগুলো পিলার তো, মানে সাকিবের কথা হচ্ছে সাকিব কোন একটা পিলারের পিছনে কাউকে দেখছে যে উকি দিচ্ছে, অথচ এটা পুরো বদ্ধ একটা রুম, এখানে কিছু নাই, অক্সিজেনের প্রবলেম আর কি, এরকম একটা অবস্থা, মানে খুবই বাজে অবস্থা। বাট আমি সাকিবের চেহারা দেখে বুঝতেছি সাকিব আসলে কিছুটা দেখছে, মানে সে ফাইলিং করতেছে না। আমি বলে যে না সাকিব আমি তো কিছু দেখতেছি না, বলে যে না আমি শুনে আমি দেখছি একটা কিছু এখানে আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, বলে আমি এক স্টেপ না 2 স্টেপ আগাইতে গিয়ে সামনে দেখি যে ওখানে বোধহয় কয়টা ছিল, 5-6টা কলসি ছিল, মানে 5টার মতন কলসি ছিল, মানে একটা পিলারের যে পাশে যতগুলো রাখা যায় এরকম কলসি ছিল। এবং আমি যখন সাকিব যেখানে বললো ওইদিকে ঘুরানোর পরে দেখলাম যে ওইখানে আরেকটা কলসি, এটা ওইগুলো হচ্ছে আলাদা, অন্য একটা জায়গায় রাখা। এটা কি পিতলের? হ্যাঁ সেম কলসি। আচ্ছা, এবং কলসিটার সামনে গিয়ে সবচেয়ে আজব মানে উইয়ার্ড লাগবে জিনিসটা, সেটা হচ্ছে যে কলসিটার সাইড দিয়ে ওই চক চক না, এটা সামথিং একটা কিছু দিয়ে আঁকা, মানে একটা গোল একটা রাউন্ড দেয়া, মানে মাঝখানে কলসিটা পুরো চারদিক দিয়ে একটা, সে আমরা চক দিয়ে যদি একটা বর্ডার রাখি তাহলে যেরকম হয়, হ্যাঁ এরকম একটা বর্ডার। আমি ওটা দেখে আমি জানি না কেন, মানে কিছুই না, একটা কলসি পাশে একটা পাশ দিয়ে একটা ইট বা কিছু দিয়ে একটা কিছু আঁকা, এইটা দেখে কেন জানি আমার ভালো লাগেনি। মানে অনেক ধুলা এর মধ্যে, মানে আমাদের পায়ের ছাপ পড়তেছে, তার মধ্যে একটা ফ্লোরের মধ্যে বোঝা যাচ্ছে যে একটা দাগ। মানে আমরা গিয়ে একটু সরাইলাম, মানে ধুলা টুলা সরাই বুঝলাম যে না একটা কিছু দিয়ে একটা আঁকা, এটা ইটের যে টুকরা হতে পারে বা কিছু লালচে টাইপের একটা কিছু, সিমেন্টের টুকরা হতে পারে কিছু একটা দিয়ে আঁকা একটু লালচে টাইপের। এইটা দেখার সাথে সাথে কেন জানি আমি জানি না আমার তখন একটু খারাপ লাগা শুরু করছে, আমারও মনে হচ্ছে সামথিং ইজ রং, কেমন জানি লাগছে। আমি তখন সাকিব বললাম সাকিব জিনিসপত্র তো ইন্টারেস্টিং হয়ে গেছে, আর মনে আমরা ব্যাক করি উপরের গাড়ি থেকে, আমরা জিনিসপত্র নামাই, বিকজ আমরা তখন ক্যামেরা নামাইনি, আমরা জাস্ট আমাদের সাথে যেগুলো থাকে এগুলো নিয়ে পুরো জাস্ট সময় চলেন যাই বইলা আমরা উঠতেছি। আমি ওই বক্সটার মধ্যে উঠে আমি জাস্ট উপরে উঠতে যাব, হঠাৎ করে বক্সটা ভাঙছে, মানে আমি ধাস করে পড়ছি মানে উপর থেকে। আচ্ছা, এবং পুরো ব্যথাও পেয়েছি, আমি পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছি, আমি ব্যথা চিৎ করছি, সাকিব এসে আমার ধরছে। আমি তখন একটু পরে আমরা রিয়েলাইজ করলাম যে আমার পায়ের আঙ্গুল ভাঙছে আর কি, আমার এই ডান পায়ের এই কেনি আঙ্গুলটা ভাঙছে অথবা মচকেছে কিছু একটা, মানে বেশ ব্যথা, আমি নড়তে পারতেছি না, মানে অনেক জোরে একটা ব্যথা পেয়েছি। এবং ওইটা নিয়ে তখন আরেক কাহিনী যে এখন এটা কি হবে, এইটাই ব্যাপার, আমাদের এখন উপরে উঠতে হবে, আমরা এখন উপরে উঠতে পারতেছি না, বক্সটা ভেঙে গেছে, মানে মোটামুটি আটকা টাইপের একটা অবস্থা। এদিকে তখন সাথে সাথে সাকিব ফোন অন করছে, অন করে দেখলো যে সিগন্যাল খুব কম, হচ্ছে মাটির নিচে তো নিচে। এখন আমাদের যেখানে বক্সটা ছিল তার একটু বাম দিকে একটা জায়গায় দেখলাম যে সিগন্যাল মোটামুটি আছে, কিন্তু এইসব জায়গায় আবার সিগন্যাল নেই। তখন সাকিব জিব্রানের কল দিল যে জিব্রানের কল দিয়ে অ্যাটলিস্ট কাউরে এখানে আনাই তো আমাদের উঠতে হবে। তখন না যখন দেখছি যে উপরে উঠতে পারবো না, তখন হঠাৎ করে একটা ভয় লাগা শুরু হয়েছে, এবং তখন মনে হচ্ছে যে ওই সাইডে ওই দূরের পিলারের ওখানে কি আছে, কিছু বোধহয় একটা আছে, মানে তখন আমাদের অস্বস্তি লাগা শুরু করছে। এবং সাকিব তো অনেক আগে থিয়েটার পাচ্ছিল, আমাদের তখন জিনিসটা সাইকোলজিক্যাল হোক আর যেটা হোক ঢুকছে যে সামথিং ইজ রং, কিছু একটা ওই সাইডে আছে, এটা এই সময় এখানে আসতে পারে। আচ্ছা, মানে আমাদের তখন হচ্ছে উঠতে হবে, আমরা তখন উঠতে পারি, মানে মোটামুটি অসহায় টাইপের একটা সিচুয়েশন। সাকিব একের পর এক কল দিতেছে জিবরান ভাইকে, এবং জিবরানের ফোন বারবার ভয়েস মেলে যাচ্ছে, বারবার ভয়েস মেলে। আমরা তো মানে মেজাজ খারাপ, আমি ট্রাই করতেছি, সাকিব ট্রাই করতেছে, করতে করতে শেষে একটা সময় কি করবো বুঝতেছি না। তখন আমরা যেখানে যেই এরিয়াতে গেছিলাম, যেই জেলাতে, ওইখানে একবার শুভ্র ভাই ওই যে রেড ডটের, আমরা সব একটা শুটিং এ গেছিলাম ওইখানে। আচ্ছা, শুভ্র ভাই আমাদের হোটেল বুকিং করে দিয়েছিল। তো তখন চিন্তা করলাম আচ্ছা শুভ্র ভাইয়ের কল দিই, কল দিয়ে বলি যে আপনি শুভ্র ভাইয়ের কল দিলাম, কল দিয়ে বললাম শুভ্র ভাই সরি রাত্রেবেলা কল দিচ্ছি, বাট আপনি জিব্রানের ট্র্যাক ডাউন করার চেষ্টা করেন, তোকে হোটেলে পোলাপান পাঠান, কিছু একটা করেন, হোটেলে কল দিয়ে একটা কিছু করেন, মানে আমরা আটকা পড়ছি, আমাদের বিপদে পড়ছি, আমাদের এখন উঠতে হবে, জিব্রান আসতে পারবে না, ও খুব অসুস্থ, বাট কাউরে পাঠান, একটা কিছু করেন। তখন শুভ্র ভাই তখন বসে ঠিক আছে আমি এখনই দেখতেছি বলে, তারপর শুভ্র ভাই প্রায় 10-12 মিনিট পরে শুভ্র ভাই কল ব্যাক করছে। তো
তো শুভ বলেছে কি ব্যাপার তোমাদের কল দিয়ে পাই না কেন, আমাদের এখানে সিগন্যালের প্রবলেম কি হয়েছে বলে না। মিনওয়াইল আমরা যখন ওয়েট করতেছি এইটা জানতে চাচ্ছি, মিনওয়াইল যখন শুভ ভাই ফোন দিচ্ছে না দিচ্ছে জীবনে পাওয়া যাচ্ছে না, তখন আমরা শুভ ভাই একদিকে পা ভাঙছে একদিকে আমরা ম্যাচ খারাপ হয়েছে, এটা কেন হলো, কেন আমরা পারলাম না, হোয়াটস রং ইন দিস রুম, সাকিব ফিল করছে আমি কোনো ফিল করতেছি না, উনি হঠাৎ আমার ইগোতে লেগেছে, মানে এত কিছু ওয়াইজ সো মেনি থিংস গোইং অন, আই এম নট ফিলিং এনিথিং, পায়ে ব্যথা বেশি। তখন হি ইজ লাইক দ্য চৌধুরী কলসিটা উল্টায় দেখি যেটা চারপাশে ইয়ে আছে দাগ দেয়া আছে, তখন একটা সামথিং ওয়েয়ার্ড হ্যাপেন যেটা আমরা দুজনেই এখনো শিওর না। সেটা যে ফার্স্ট অফ অল আমরা গিয়ে দেখি যে কলসিটা অরিজিনালি যেখানে ছিল আমরা কিন্তু ওখানে নাই। আচ্ছা, এখন একটা কনফিউশন আছে, হ্যাঁ এটাতে বিশাল কনফিউশন, ওইটা আগায় আসছে। মানে সে একটা ধরো 11টা পিলার আছে, মানে আমাদের থেকে গণা শুরু করলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, ওটা ধরো 10 ছিল, 9 চলে আসছে, 9 চলে আসছে বুঝছো। আর এইটা সুরভাবে দিয়ে গেছে, সুরভাইজ লাইক এই কলসিটা কেন এটা আঁকা চৌলটা দিকে, আমি বলছি না সুরভাই সাপ টাপ থাকতে পারে এর ভিতরে, কি জন্য কে কে আঁকছে আল্লাহ জানে, দরকার নাই আমরা এখানে পালাই, না না এটা দেখতে হবে। তারপর আমরা গিয়ে দেখি যে অরিজিনাল জায়গা দিয়ে নাই, তারপরে এখন এইটা আগায় দেখি যে এটা অন্য জায়গায়, এখন এইটা নিয়ে তারপরে দুজনের আমরা কনফিউজ। দাগটা কি দাগ শুদ্ধ দাগ আছে, এটাই আমি বলতেছি যে দাগটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা শিওর থাকতাম যে সেটা আগাইছে, বাট যেহেতু দাগ আছে সেই তো আমরা কনফিউজ। এখন এইটার ঠিক পিছনের যে জায়গাটা, ওই জায়গাটাতে কিন্তু আবার কোনো দাগ নাই, ওইখানে দাগ নাই, ধুলা আছে, আমার পুরো অন্য জিনিস মনে হচ্ছে। আমি চিন্তা করতাম কি দাগ দেখলে আমার প্রথমে মনে হতো যে পিলার সরতেছে নাকি, মানে আর তখন হয়েছে কি, মানে আমার তখন অ্যাকচুয়ালি অনেক ব্যথা করতেছিল, মানে আঙ্গুল, এবং পরে উই ফাউন্ড আউট যে আমার আঙ্গুল আসলে ভাঙছিল, পরে আমার ব্যান্ডেজ করে চলতে হচ্ছে আর কি, ওই দিন আমার এই আঙ্গুলটার উপর অনেক গেছে আর কি। আচ্ছা, তো এনিওয়েজ, তো এই জিনিসটা নিয়ে এখন একটু কনফিউশন আছে, বাট যখন আমরা চিন্তা করছি যে কলসিটা একটা পিলার করে আগাইতেছে, এটা চিন্তা করতে কিন্তু অনেক উইয়ার্ড লাগছে, ভয়াবহ লাগার কথা। এবং ফার্স্ট অফ অল উই রিজেক্টেড ইট। প্রথমে আমি শুন ভাই কলসি দেখে বললে আচ্ছা কলসিটা তো এখানে ছিল, প্রথমে দুইটাটি ইগনোর ইট, না মানে প্রথমে ইগনোর ইট, যে ব্যাপারটা সাকিবই ফার্স্টে বাইর করছে যে শুন ভাই আপনি হিসাব করে দেখেন, আমি বলছি আমার হিসাব ঠিক আছে বলছি এখানে, বলে যে না আপনি চিন্তা করে দেখেন ওই লাস্টের দেয়াল এত দূরে লাগছে কেন, ওই সময় দেয়াল কাছে লাগতেছিল, মানে এইটা নিয়ে মানে আমাদের মধ্যে এখনো এটা পুরো মানে ইগনোর করলে হয়তো চলে যাবে। তারপরে আমরা না শুন ভাই এটা কিন্তু এখানে ছিল না, বললো না তুমি কি বলতেছো এখানে, মানে উল্টা হয়ে গেছে, মানে শুন ভাই আমাকে লজিক দিচ্ছে আমি বলছি না, সে বললো না এখানে কোনো মার্ক নাই, আমি তখন সময় বলছি আপনি মাইপা দেখেন টর্চ। আর প্রবলেম হচ্ছে যে আমরা ওই প্রফেশনাল টর্চ নিয়েও নামে নেই, আমরা ছোট ছোট আমাদের খুব কিউট টর্চ গুলো আছে চাবি রিং থেকে, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা নিচে একটু দেখে উপর থেকে জিনিসপত্র নামাবো। আচ্ছা, ছোট ছোট টর্চ ওটা দিয়ে খুব দূরে দেখা যায় না। সো হিসাব নিকাশ করে তারপরে দুইজনই আমরা ঠিক হয়েছি যে কলসি সামথিং ইজ রং উইথ দ্য কলসি, এই কনক্লুশন আমরা, তাই না? হ্যাঁ, এবং মানে সামথিং ইজ রং উইথ দ্যাট রুম। মানে প্রথম দিকে আমি বুঝতেছিলাম না, মানে কোনো ফিলই ছিল না, বাট পরের দিকে আমার আসলে অস্বস্তি লাগতেছিল, মানে আমার আসলে যে আপনি যে বলছেন যে কল ব্যাক করার মাঝখানে যে 12 মিনিট তো 12 ঘন্টা লাগার কথা, এই সময় এগুলোই করছি। সুব্রভাই আসলে 12 মিনিট আগেই আমাদের ফোন দিছে, উনি আমাদের ফোনে পাচ্ছিল না। আচ্ছা, আমরা এইগুলো করতেছি, ওয়েট করতেছি, তারপরে যখন আমরা আবার ফেরত গেছি যেখানে সিগন্যাল আছে ওখানে গিয়ে আবার সুব্রভাই ফোন দিচ্ছে আর কি। সো দ্যাটস হোয়াট হ্যাপেন, উনি ফোন পাচ্ছেন আমাদেরকে এই ওই। এনিওয়েজ, শুভভাই আমাদের যেটা বললো সেটা হচ্ছে শুভভাই জিবরানের কল দিছে, ভয়েস মেলে গেছে, শুভভাই হোটেলে কল দিছে, হোটেলে কল দিয়া হোটেলের ওদের বলছে যে একজন আছে উনি খুব অসুস্থ, ওনার এই দরজা ধাক্কায় উঠান, তারা দরজা ধাক্কাইছে, দরজা খুলেন, এবং ঘটনা শেষ হয় নাই। আচ্ছা, রিসেপশনের লোকজন এসে দরজা খুলছে, এবং গেস হোয়াট, শুভভাই বললো যে শুভন আমরা দরজা খুলছি, ভিতরে জিবরান নাই। এবং এটা শোনার পরে আমরা তখন আমি খালি সাকিব বলতেছি, সাকিব জিবরান হোটেলে নাই, মানে আমরা কল্পনাই করতে পারতেছি না, জিবরানের অনেক জ্বর, তার 103.5 ছিল, মানে বাইরে হওয়ার কোনো পসিবিলিটি নাই। আর বের হলেও রিসেপশনের লোকজন মানে যদি বাইরেও যায় তাহলে তো মানে আমরা তখন কুইকলি অনেক কিছু ভেবে ফেলছি। আমি প্রথমে ভাবছি হারামজাদা ফাইজলামি করতেছে, যে কথা ফুর্তি করতেছে, আর শুনতে ভাবছে যে না ওর শরীর আরো খারাপ হয়েছে, হসপিটালে নিয়ে গেছে। আচ্ছা, এইগুলা চিন্তা তখন আমি কিন্তু তাহলে ফোন দেয় নাই, এটা SMS দেয় নাই, কি ব্যাপার হসপিটালে নিয়ে গেছে নাকি, হ্যাঁ মানে কিছুই বুঝতেছি না। আর সাথে ওই যে বলদটা যেটা রাখি ওইটা মানে অসহ্য একটা ক্যারেক্টার, মানে আমার এখনো ওর কথা চিন্তা করলে মেজাজ খারাপ হয়, ও খুবই মানে উল্টাপাল্টা কাজ শুনতে পারে না, ও যদি শুনুক, ও একটা বলদ, ও স্টুপিড টাইপের একটা ছিল।
ছেলেটা খারাপ লাগে একটু বলো। হ্যাঁ থাকে না ওই যে ছেলে ভালো ক্যারেক্টার খারাপ, ওইটা বলো আর কি, ছেলে ভালো বা বলো, এনিওয়েজ ওইটা পরের কাহিনী। আমাদের যখন এরকম একটা সিচুয়েশন এবং আমরা তখন কি করবো বুঝতেছি না, আমি তখন এত মেজাজ খারাপ হচ্ছে যে আমি বললাম যে ধুসলা কলসি টলসি, যাই মুখ খারাপ করবো না, কলসি টলসি পরে বুঝবো। আমি হাঁটতে পারছি না ঠিক মতো, আমি জাস্ট ঘুরে আবার কলসির দিকে হাঁটা দিব, তখন পিছন দিক থেকে ধাপ ধাপ দু একটা শব্দ আসছে, যেখানে আমরা দাঁড়াইছিলাম আর কি। আমি তখন বলি যে এটা কি হইতেছে, উল্টা দিকে শব্দ আসছে কি, মানে ফুটস্টেপ, এরকম ফুটস্টেপ বা ধাপ ধুপ ধাপ ধুপ এরকম একটা ঘষা, এই টাইপের একটা শব্দ। এটা হচ্ছে যেখানে আমরা দাঁড়ায় ফোন করি, সবচেয়ে সেফ প্লেস যেটা, যেখানে কলসি কিচ্ছু নাই। আচ্ছা আচ্ছা, এইটার পরে আমি ঠাস করে ঘুরছি, সাকিব ঘুষে মানে চমকে উঠছি আমরা যে এইটা কি হচ্ছে। ঘুরে আওয়াজ পায় তখন আমি মানে মেজাজ খারাপের চূড়ান্ত, আমি যেটা করি আর কি, ওই ফেজে গেলে আমি তখন এই পা নিয়ে দৌড়ানো শুরু করছি ওইদিকে যেখানে আওয়াজ শুরু আসছে। এন্ড গেস হোয়াট, আওয়াজ আসছে ওই খুপড়ি যেটা ভাঙা, দেখি যে ওখানে একটা শ্যাডো দেখা আমি দাঁড়ায় পড়ছি, এবং আমি তখন পুরো স্টান, যেটা কি হইতেছে, একটা মানুষের মতন একটা শ্যাডো ওই উপর থেকে পড়তেছে, নিচের দিকে পড়তেছে। আমরা ধরে এখানে এসে দাঁড়ায় আছি, জিবরান কি বলে সাকিব দাঁড়ায় আছে, আমরা ওখানে দাঁড়ায় আছি। হঠাৎ করে দেখলাম যে ওই শ্যাডোটা মানে কথা বলতেছে যে শোন ভাই সাকিব ঠিক আছে। তখন বুঝলাম এটা জিবরান। আচ্ছা চলে আসছে, তখন বুঝলাম এটা জিবরান। আমি বললাম যে হ্যাঁ সাকিব ঠিক আছে, বলে যে না সাকিব ঠিক আছে। আমি বললাম যে হ্যাঁ আপনারা এক্ষুনি আসেন, আমি আসতে পারছি না, আপনারা উপরে উঠেন। তার মানে জিবরান ভাই একদম হোটেল থেকে বুঝতে পারছিলেন কিছু একটা, এইটার তারপরে জিবরানের ঘটনা আসতেছি। তখন আমরা হচ্ছে গিয়ে যখন বুঝলাম এটা জিবরান, তখন মানে আল্লাহ কি শান্তি, জিবরান তুমি এত হ্যান্ডসাম, জিবরানের মতো ভালো চেহারা জীবন। হ্যাঁ ও হচ্ছে গিয়া ওই মানে জিবরান পীর আর কি, মাদক গান্ধী টম ক্রুজ সব হচ্ছে জিবরান আর কি, ও গ্লো করতেছে। আচ্ছা ওরা দেখে এত ভালো লাগছে, আমাদের নবী চলে আসছে, পুরো অন্যরকম একটা ফিল আর কি, মানে পুরো অন্যরকম যে আল্লাহ জিবরান আসছে। তারপরে তো আমরা উঠবো, এখন উঠতে পারছি না। তারপরে আমার গাড়ির চাবি ওরে দিলাম, ওখান থেকে ছুঁড়া সে গাড়ির চাবি না, গাড়ি নিয়ে পরে রশি বাইধা, ওই প্রাডোর মধ্যে রশি বাইধা, পরে রশি না বলে ওই জন্য বললাম যে প্রাডোর একটা কাহিনী ছিল, ওই রশি দিয়ে আমরা তো মুভিতে দেখি রশি বাইরে সুন্দর উঠে পড়ে সবাই, আসলে জিনিসটা মোটে এত ইজি না, এত ইজি না। আমরা দুইজন, আমরা দুই সুপার হিরো, তখন এরকম তখন সব ছুটছে, জাস্টিস লিগ, এক্সম্যান সব ছুটে গেছে আর কি আমাদের। আচ্ছা ঠিক আছে, আমাদের জাস্ট কিছু না 8 ফিট উঠতে হবে না 10 ফিট উঠতে হবে, 10 ফিট উঠতে খবর হয়েছে। এনিওয়েজ লিটারালি প্রাডো মানে ওই ছেলেটা ওখানে দাঁড়ায় দাঁড়ায় জিবরানের গাইড করছে, এই যে বললাম ছেলেটা ভালো আর কি, একটু বলদ টাইপের ভালো। আর জিবরান প্রাডো ব্যাক করছে, ব্যাক করে করে রশিদে টাইনা আমাদের তুলছে। মানে অনেক কাহিনী আর কি। আমরা তারপর উঠছি, উঠার পরে জিবরান বেশ কয়েকবার জিজ্ঞেস করছে সাকিব ঠিক আছে, না সাকিব ঠিক আছে, বলে যে ওখানে কি এমন যে জায়গা ভালো না, আমাদের এখন যেতে হবে। আমরা গাড়িতে উঠে যখন আসতেছি, আমার তো পা প্রবলেম, সো জিবরান ড্রাইভ করছেন, কি বলতেছি সাকিব ড্রাইভ করতেছে। আর ওই কাহিনী হচ্ছে যে তোমার এখন জিবরান বলো যে জিবরান যখন ওই জিবরানের মুখ থেকে, হ্যাঁ আমি হোটেলের মধ্যে শোয়া, আমি যাই না, আমার মানে সিরিয়াসলি ফিলিং ব্যাড। আর এই ছেলেটা হয় না মানে কয়েকজন থাকে না মানে ব্যাক ব্যাক করে যাবে যে ভালো ভাই কিছু মানে আমাদের চেয়েও অনেক বেশি কথা বলে। হ্যাঁ মানে তোমরা যদি ওরা আগে হিসেবে নাও হিট আর কি। আর আমি তো বেশি আই ডোন্ট লাইক টকিং দ্যাট মাচ, সো বলেই যাচ্ছে। আমি এদিকে হঠাৎ করে কি চিন্তা করলাম জানি না, আই জাস্ট হ্যাড ওয়ান ফ্ল্যাশ যে সাকিব কিছুর মধ্যে একটা মানে কুয়া টাইপ কোনো কিছু, মানে আমি ক্লিয়ার না ভিশনটা, কুয়া টাইপ কিছুর মধ্যে ও মানে হেল্পলেস ওখানে, আর পানি ছানতেছে মানে পড়ে গেছে আর কি কুয়ার। হ্যাঁ আমি জানি না পড়ে গেছে না কি, আমি জাস্ট দেখলাম ওকে ফ্ল্যাশ, হি ইজ ডাউন দেয়ার, ও চারদিকে তাকায় দেখতেছে, ও একটা কুয়া টাইপের কোনো কিছু মানে হোল, আর আমি হোলের ব্যাপারে কিন্তু কিছু জানতাম না এটা। সো এইটা দেখে আই ফেল্ট রিয়েলি ব্যাড, মানে এত খারাপ লাগছিল যে আমি বুঝতেছি না, হঠাৎ করে এটা আমার কোনো ভাবেই দেখা উচিত না। পরিবার জিবরানের কিন্তু তখন প্রচন্ড জ্বর, মানে জ্বরের মধ্যে অনেক সময় হ্যালুসিনেশন হয়, অনেক কিছু হয়, বাট ও মানে সিনটা ওর উইয়ার্ড লাগার কারণ হচ্ছে যে সাকিব বলতেছে যে হেল্প চাইতেছে আর কি, মানে এই টাইপের একটা জিনিস।
মানে সাকিব কিন্তু এইসব ব্যাপারে পুরো অন্যরকম কিছু। আমার ওইটাও অবাক লেগেছে, প্রথমে এসে জিজ্ঞেস করছে সাকিব ভাই ঠিক আছে কিনা, খুবই আজব লেগেছে জিনিসটা, প্রশ্নটাই। সুমন ভাইও কিন্তু ভাঙছে আমার মানে তখন আমি বুঝতে পারছিলাম যে কি হয়েছে। আবার এদিকে আবার দেখতেছি যে সাকিব কিন্তু অনেক কিছু টের পাইছে যেটা আমি পাইনি। মানে সাকিব প্রথম দিকে বলতেছিল যে কিছু একটা দেখছে বা কিছু, জিবরান তখন এই জিনিস দেখতেছে। আমার লাইফে এগুলো হয় নাই। আচ্ছা, আমার খারাপ লাগছে, ইয়ে হয়েছে, কিন্তু আমি এইভাবে ফ্ল্যাশ কাউকে দেখে ইয়ে হয়নি। আমি উঠে মানে আমি অনলি থিং আই ওয়ান্টেড মানে আমি ঠিক আছে, আমি বলছি ঠিক আছে আমি জ্বর ফ্ল্যাশ হচ্ছে, কিন্তু আই স্টার্ট ফিলিং ব্যাড। মানে এত খারাপ লাগা শুরু করছে এটা দেখে, মানে যে না সামথিং ইজ রিয়েলি রং, আই ডোন্ট নো। জিবরান এখন অনেক কিছু গুছায় বলতেছে। তখন যেটা হয়েছিল যে ওর মানে ও মানে ওই ছেলেটা বলছে আমাদেরকে যে জিবরান নাকি ওই মানে অ্যাকর্ডিং টু ওই ছেলেটা যে ওর সাথে ফাড়ে আড্ডা মারছিল জিবরানের সাথে, পরে জিবরান বলছে না আমি ওর সাথে কোনো কথাই বলি নাই। সো জিবরান নাকি হঠাৎ করে উঠে বসছে যে তোমার মোটরসাইকেল আছে না? ছেলে বলছে হ্যাঁ, বলে চলো আমাদের যেতে হবে। তারপরে নাকি ছেলেটা বলে যে কই যাবো? না শুন, সাকিব অনেক প্রবলেম হইতেছে, আই থিঙ্ক আমার যাইতে হবে, গিয়ে কিছুটা করতে হবে। তখন বারবার বলতেছে যে দে নিড হেল্প। হ্যাঁ দে নিড হেল্প, এগুলা জিবরান কিন্তু পরে খেয়াল নাই। তারপরে একটা এক্সপ্লেনেশন আছে যে ওর অনেক জ্বর ছিল ওই সময়। স্বাভাবিক। মানে অনলি থিং দ্যাট ওয়াজ কামিং থ্রু হচ্ছে ওই ছেলেটার কথা, মানে অনেকগুলো কথা বলছে। মানে আমরা যখন ওখানে পৌঁছাচ্ছি পুরো রাস্তা কথা বলে গেছে, কি বলে গেছে আমি জানি না, বাট পিছে তাকায় আমি চিল্লাছি সামনে দেখো এরকম। না ওই ছেলেটা ওয়াজ স্টান্ট বিকজ ওই আমি যেটা বললাম যে ওইখানে ওই যাইতে গেলে নর্মাল গাড়িতে যাওয়া যায় না, সো মোটরসাইকেল দিয়ে অনেক দূর গেছে। তারপর একটা পর্যায়ে মোটরসাইকেল দেখে হাঁটতেছে, মানে দুইজন দিয়ে ওখানে যাওয়া সম্ভব না আর কি। সো জিবরান নাকি মোটরসাইকেল চলে ওখানে গেছে, গিয়া নর্মালি হাইটে এটা, তারপর সে নাকি খুঁজেও নাই নাকি, মানে সে নাকি প্রাডো দেখছে, প্রাডো দেখা স্ট্রেট দরজা দিয়ে ঢুকে গিয়ে ওই হোলের সামনে দাঁড়ায় গেছে, মানে গিয়ে খুঁজবে এই করবে। ওই ওর ছোট টর্চ জ্বালায় সে ঢুকে গেছে, ঢুকে ওখানে গিয়ে ওই স্ট্রেট দাঁড়ায় বলে শুনবে মানে এই এখানে এটা টোটালি আনএক্সপ্লেনেবল। একদম মানে ব্যাপারটা তো একদম জায়গা মতন পৌঁছে গেছেন এবং কোন ধরনের মানে টের পাইছেন। ভালো কথা, তোর তো খেয়াল নাই। খেয়াল আছে, আমি ওখানে খেয়াল আছে, মানে হ্যাঁ বল। আমার শুধু খেয়াল আছে ওই ছেলেটা অনেক কথা বলছে, মানে ইফ আই রিমেম্বার। আর সাকিবকে আমি মানে জাস্ট বললাম তো হোল টাইপের কিছু পানি ভর্তি, সাকিব চারদিকে তাকাচ্ছে দেখতে, মানে হেল্পলেস। এবং আমরা যখন ফিরতেছি সাকিব গাড়ি চালিতেছে, আমার তো পা ব্যথা, আমার খুব মেজাজ খারাপ ছিল, এবার ভয় লাগছিল। এবং জিবরান আমি বললাম যে জিবরান তুমি এত জ্বর নিয়ে তুমি নষ্ট কেন? বলে যে বুঝছে না, শুনবে আমার জ্বর নাই, আমার জ্বর এখন কম। এবং আমরা বুঝতেছি যে ওর জ্বর কম। বাট মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা হোটেলে ব্যাক করছি, 1 ঘন্টার মধ্যে জিবরান বিছানায়, ওর সিরিয়াস জ্বর। মানে আবার ঠিক যেখান থেকে শুরু হয়েছিল ওখান থেকে আবার শেষ হয়েছিল, ওখান থেকে আবার স্টার্ট হয়েছে। এই টাইপের মানে মাথায় পানি দিতে হচ্ছে এইসব লেভেলে। আমরা পরে মাথায় মানে অনেক কাহিনী হয়েছে। তারপরে যে এদিকে আবার শুরু কল দিয়ে যে ইয়েদের বলছিল, ওরা তো অনেক ব্যস্ত হয়ে গেল যে হ্যাঁ স্যার কিছু লাগবে না, হোটেলের মানে যাবতীয় হসপিটাল নিতে হবে নাকি? আমরা বলছি না, আমরা এভরিথিং ইজ ফাইন। এইটাই আমার তো আঙুল ভাঙছিল, তো আমরা ওখানে কিছু করিনি, বাট এই আঙুল আমার অনেকবার ভাঙছে, এটা এই নিয়ে 5 বার ভাঙলো। এটা তো আমি অভ্যস্ত। সো এনিওয়েজ তারপরে আলটিমেটলি এত কিছুর পরে আমরা ওইখানে আর যাই নাই, আমরা ব্যাক করছি। আর আরেকটা না যাওয়ার আরেকটা কারণ ছিল যে অ্যাকচুয়ালি মানুষজন জানছিল যে আমরা এখানে গেছিলাম আর কি। এটা নিয়ে অনেক ছেলে অনেক কাহিনী হয়েছে, আমাদের অনেক কিছু হ্যান্ডেল করতেছে। কিন্তু আমি মানে ওখানে গেলে আচ্ছা এমনিতে যদি বলি যে মানে গেস করে কি মনে হয়েছে কলসির এই পুরো ব্যাপারটা আমার কাছে এখনো ঘোলা। মানে আমার কথা যে এখন আমার ইগোতে লাগে যে শালা আমি কিছু বুঝলাম না, সাকিবরা ভিজে গেল। আমিও মানে হয়েছে কি মানে এরকম মানে এরকম ফিলিং আমি যদি স্বপ্নে হয়, যখন হরর স্টোরি স্বপ্নে উল্টাপাল্টা কিছু দেখি তখন খুব অস্বস্তি লাগে এবং কোন রিজন ছাড়া ভয় লাগে। মানে আমি হয়তো কিছু দেখছি না কিন্তু খুব ভয় লাগে। দ্যাট ইজ এক্স্যাক্টলি হাউ আই ফেল্ট। মানে হঠাৎ করে সুনময়ের দিকে যাচ্ছিল, আই ওয়াজ লাইক যে ভয় লাগা শুরু করছে ফর নো রিজন হোয়াটসঅ্যাভার। এটা আমার কাছে খুবই মানে এটা নভেল এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তখন আমি সোমভাইকে আটকেছিলাম যে সোমভাই আমার অনেক বাজে লাগতেছে, আমার অনেক ভয় লাগতেছে এবং আই ডোন্ট নো হোয়াই ইউ নট ফিলিং ইট। হ্যাঁ, তুমি যখন আমার ঘাড়ে, সে যখন ঘাড়ে হাত দিছে মানে আজকে আমার খামচি দিচ্ছে, মানে অনেক শক্ত করে ধরছে ক্যামেরা। মানে আমার কাছে বেশ উইয়ার্ড লাগছে ব্যাপারগুলো। আর এই যে ভয়ের ব্যাপারটা, যে আমরা কিন্তু অনেক সময় এরকম হয় যে আমরা একটা স্বপ্ন দেখি, ভয়ের স্বপ্ন, ঘুম ভেঙে যায়, আমরা একটু ভয় পাই, সকালবেলা চিন্তা করি আচ্ছা ঠিক আছে এটা তো তেমন ভয়ের কিছু ছিল না, যখন গল্পটা বলা শুরু করি। সাকিবের সাথে যতবার কথা বলছি, সাকিব বলতেছে যে সময় এখন যে আমি বলতেছি আমি অতটা বুঝতেছি না, বাট আমি ওই সময় ফিল করছি এটা পুরো স্বপ্নে আমরা ভয় পেলে যেরকম হয় কিছুটা ওই টাইপের একটা ফিলিং আর কি। স্বপ্নে যে
অযথা ভয় লাগে না? আই এম নট সেইং যে ড্রাকুলা এসে দাঁড়ায় আসার জন্য, মানে কিছুই হচ্ছে না, হঠাৎ করে ইউ ফিল স্বপ্নের মধ্যে সামথিং ইজ রং, ওই ভয়টা মানে চরম ভয় লাগছে, মানে পেট মনে হচ্ছে স্টামাক ছড়ে যাচ্ছে, হার্টের মধ্যে কেউ হাত দিয়ে ধরে রাখছে, এরকম একটা ফিলিং আর কি। And it was really bad. It was really bad. এবং আরো ভয় বাড়তেছিল because সুমন ভাই was not feeling anything. Not মানে usually সুমন ভাই কিছু ফিল না করলে আমি আশ্বস্ত হই। আমার কাছে মনে হয় যে ভয়টা ততক্ষণ আরো বেশি যতক্ষণ পর্যন্ত কিছু না দেখা যায়, কিন্তু মনে হচ্ছে কি যেন হচ্ছে, কি যেন হচ্ছে। আর ওই একটা যে পিলারের ফাঁক দিয়ে দেখলাম কে জানি উকি দিল, এটা নিয়ে মানে আচ্ছা ওইটা কি দেখেছিলেন আসলে? ওই যে মানে কোন হিউম্যান শেপ বা কিছু? ডেফিনেটলি হিউম্যান শেপ। ইট ওয়াজ লাইক সামবডি ওয়াজ লুকিং এট আস, এন্ড আমরা যখন মাথাটা ঘুরাইছি ওইদিকে তখন পাট করে চলে গেছে। সো এইটা আসলেই দেখছি কিনা আই ডোন্ট নো, তখন মনে হচ্ছে আসলেই দেখছি, এট দ্যাট পয়েন্ট ইন টাইম আমার মনে হচ্ছে। কিন্তু পরে ওই দিন রাতেই উই ডিসকাসিং এটা, আমি লাইক না এটা প্রবলি সাইকোলজিক্যাল, ওখানে আমার অনেক ভয় লাগছিল। সো প্রবলি টর্চ মারছি, টর্চে তো অবভিয়াসলি টর্চে শ্যাডো ট্যাডো ক্রিয়েট হয়, সো ইট কুড বি যে টর্চের শ্যাডোতে আমি কিছুটা দেখছি, আর যেহেতু আমি অলরেডি ভয় পাচ্ছিলাম, সো ওইগুলো কোনো কনক্লুসিভ কিছু নাই। বাট সবচেয়ে মজা লাগছে ওই দুইটা জিনিস আমার কাছে, তিনটা জিনিস। একটা হচ্ছে জীবদান কেমনে বুঝলো আমরা ঝামেলায় আছি। জীবদান হ্যাঁ ও আসতো, ও হয়তো পরদিন সকালে উঠে দেখতো যে আমরা নাই, তখন সে আসতো। তো ততক্ষণ আমাদের কিছু আমি যাই না। আর সেকেন্ড হচ্ছে সুমন ভাই ডিডন্ট ফিল এনিথিং, মানে অনেক পরে গিয়ে হি ফেল্ট সামথিং ওয়াজ রং, প্রথম দিকে হি ডিডন্ট ফিল এনিথিং। আর থার্ড হচ্ছে দ্যাট ড্যাম কলসি, যেটা বললে ইট সাউন্ডস নাথিং, বাট অন্ধকার ঘর, টর্চ মারি হালকা চিকচিক করছে, আবার ধুলায় ঢাকা, পাশে আবার একটা সার্কেল দেখি যিনি আঁকা, এটা কি আসলে শিফট করছে নাকি না, এটা এখন আমরা আমারও এখনো কনফিউশন আছে। মানে সাকিব বেশ কনফিডেন্স ছিল যেটা শিফট করছে, বাট আমি ওই সময় আমার মানে আমি বুঝতেছিলাম না আর কি। মানে আমার কাছে সবচেয়ে আজব লেগেছে যে সার্কেলটাও ছিল, এবং যদি মানে কনফিউশনটা তো ওই জায়গাতেই যে এরকম। এবং সুমন ভাই at one point wanted to overturn the কলসি, আচ্ছা, and I stopped him. আমি ইউজুয়ালি আই এম দ্য ওয়ান যে কই কলসি লাগবে, হ্যাঁ কি অবস্থা। সুমন ভাই বলে দা বুঝো আগে, বুঝা তারপরে করি। তো এই পুরো জিনিসটা উল্টা গেছিল। সুমন ভাই at one point কলসির নড়া চেয়েছে, আমি বলছি না এটা কেন এখান থেকে এখানে আসছে, এটা আগে ঠিক করি আমরা, তারপরে লেটস টাচ ইট, এর আগে না। হ্যাঁ মানে অ্যাকর্ডিং টু সাকিব যে এই যে সার্কেলটা থেকে করছি এটা নড়ানোর দরকার নেই, মানে আমার কাছে সবচেয়ে আজব লাগছে যে ওই পুরোটা সময় সাকিব ভাই খুব উইয়ার্ড কিছু আচরণ করেছেন, যেটা মানে একদম ইউজ টু না আপনার, মানে আনলাইক সাকিব। একদম হ্যাঁ সেটাই, মানে সেরকম কিছুটা। আর এরকম যদি সিনেমার মতন কিছু একটা হতো যে ওখানে দাগ থেকে গেছে কলসি এগিয়ে আসছে, তাহলে খুব নর্মাল একটা ব্যাপার ঘটতো, বাট পুরো জিনিসটা মানে এটা উইয়ার্ড একটা ব্যাপার একদম পুরোপুরি। বাট এটা আমাদের একটা ফেইল ইনভেস্টিগেশন, আমরা তারপরে কিছু করতে পারিনি, এবং আবার এখন যেহেতু রেডিওতে কাহিনীটা বলছে আর করতে পারার পসিবিলিটি একেবারেই নাই। জিন ভূত এগুলো না, মানুষও ভয় পায় না, ওই ভূতিষ্টের লোগোওয়ালা গাড়ি দেখলে আমাদের চিটাবে, আমার কাছে মনে হয় ওই এলাকায় আমরা এলাকাটার নামটা বলতে পারছি না, কিন্তু ওই এলাকাতে যে এই ঘটনাগুলো ঘটলো, এরকম কোনো কিছু জানা আছে যে ওখানে আসলে কি হতো বা এরকম কোনো কিছু? ওটাই আমরা খুব ভাষা জানতাম যে ওখানে নাকি অনেককে আটকে রাখা হইতো, এই টাইপের শুনছিলাম আর কি। বাট এই কলসি হ্যাজ নাথিং টু ডু উইথ ইট, মানে কলসি এই ব্যাপারটা আমি একদমই মানে কি যে খুবই অদ্ভুত এবং খুব নতুন লাগলো আমার কাছে যে কলসি উল্টানোর ব্যাপারটা, এবং অন্ধকার একটা ঘর ওই সময় সব মানে যে নেমেছেন এবং নেমে দেখলেন যে মেঝের মধ্যে এরকম কলসি উল্টা করা, মানে ব্যাপারটা কেমন লাগে? এটা হলো যে দেখতে উইয়ার্ড, দেখতে কেমন জানি লাগে, মানে কিছুই না, একটা কলসি উল্টা করে রাখা আছে, এক জায়গায় 5টা কলসি উল্টা করে রাখা আছে, আবার দাগ দেয়া, মানে এটা একটা কলসি লাগবে, 5টা কলসি নর্মাল, বা 4টা না 5টা ছিল সেটা মনে নেই। এনিওয়েজ মানে জিনিসগুলো দেখতে উইয়ার্ড লাগছে আমার কাছে, এবং মানে আমরা জিনিসটা হ্যাঁ এটা ফেইল্ড ইনভেস্টিগেশন, বাট আমাদের এরকম প্রচুর ফেইল্ড ইনভেস্টিগেশন আছে, ইনভেস্টিগেশন যেখানে আমি মানে এত কিছু করে ফেলছি, কিন্তু আমার শুধু মনে আছে যে ওই ছেলেটার কথাবার্তা, ওইটা মনে থাকারই কথা ভাই, ওইটা একটা মানে পেইন, মানে এনিওয়েজ না ছেলে ভালো, শুনতেছে আমি শিওর। এই হচ্ছে আমাদের কাহিনী আজকে। ওকে, আমরা কিছু SMS পড়ি। মারিয়া আমাদের SMS করেছেন বরিশাল থেকে, এবং আমাদেরকে SMS করেছেন, আচ্ছা তিনি বলেছেন যে আচ্ছা স্বপ্নর, আচ্ছা আমি বুঝি নাই, হান্টার রিফাত আমাদের বরিশাল থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন যে সুমন ভাই যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করছেন এটা শুনতে খুব ভালো লাগছে। আমার নিজেরও খুব মানে আমার ভালো মানে কি আমার বেশ অদ্ভুত লাগছে যে আমি মানে ভিজুয়ালাইজ করতে পারছি জিনিসটা, যে একটা রুমের মধ্যে অনেকগুলো কলসি উল্টা করে রাখা, মানে এটা উইয়ার্ড, আমার মানে আজব ব্যাপার। এবং সুমন ভাইদের সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে ঢোকার যে ব্যাপারটা, ওখানে যে আপনার যে ঢুকছিলেন যেভাবে, মানে খোদার কসম এইভাবে আমরা জীবনে দরজা নাই বাদ, সিঁড়ি নাই বাদ, এটা উচিত না আসলে, মানে এরকম রিস্ক নিয়ে আর কি।
এবং শিখা আমাদের SMS করেছেন টঙ্গী থেকে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে জাবির আমাদেরকে SMS করেছেন এবং তিনি একটা কোশ্চেন করেছেন আর কি, যে আমরা যখন যে প্যারানর্মাল কোনো কিছু দেখি বা কোনো কিছুতে পরিচিত হই, ম্যাক্সিমাম জায়গাতে আমরা শুনি যে সাদা কাপড়ে দেখলাম, এটা কি আসলে কোনো রিলেশন আছে এরকম? না, আমার ধারণা এই সাদা কাপড়ের ব্যাপারটা এটা আমাদের গল্প টল্প থেকে এগুলো থেকে আসছে। আমরা এখন পর্যন্ত অনেক জায়গায় গেছি, কোথাও কোনো সাদা কাপড়ের কোনো আপনারা দেখেন নাই, আমরা জীবনে কিছু দেখিনি। এবং আমাদের মাঝে মধ্যে হ্যালুসিনেশন বলি বা চোখের ভুল বলি, আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা আমাদের হয়েছে যে কালো স্কোয়ার শেপের কোন একটা 2D টাইপের একটা শ্যাডো টাইপের ট্রান্সপারেন্ট, নিশ্চয়ই একটু ট্রান্সপারেন্ট, ওপাসিটি ওই সাইডে একটু দেখা যাচ্ছে, মানে এই জিনিস আমরা কয়েকবার সিরিজ অফ ইভেন্টস হয়েছে আমাদের, যেটার মধ্যে আমরা কালো চারকোনা অনেক ছোট হতে পারে, মিডিয়াম সাইজের হতে পারে, আমরা এরকম দেখছি। বাট আমরা কখনোই কোনো মানুষের সেই এই সাদা কাপড় পরে নাচতেছে উঠতেছে এই ওই হাবি জাবি এগুলো আমাদের ক্যামেরার মধ্যে এগুলো ভতিষ্যৎ দেখা যাবে যে কালো রঙের একটা জিনিস মানে উড়ে চলে গেছে আমাদের সামনে দিয়ে, আমাদের ক্যামেরার মধ্যে আছে, হ্যান্ডি ক্যামেরা এটা করা হয়েছিল, এটা এখনো আমাদের কাছে আছে। এটা ইনফ্যাক্ট আমি অনেক মিউজিশিয়ানদেরও দেখেছি, সবাই অবাক হয়েছে, কেউ কোনো এক্সপ্রেশন দিতে পারে নাই, নট ইভেন গোস্ট হান্টার্স এর টিম স্টিভ রাও দিতে পারে নাই, ওরা বলছে খুব ইন্টারেস্টিং। এনিওয়েজ এগুলো ভতিষ্ঠতা পরে দেখা যাবে। সাদা কাপড় এগুলো আমাদের কালচার, এক একটা কালচারের ডেথের একটা কালার থাকে। ওয়েস্টার্ন কালচারের ডেথের কালার হচ্ছে মৃত্যুর কালার হচ্ছে ব্ল্যাক, আর আমাদের সাবকন্টিনেন্টের মৃত্যুর কালার হচ্ছে সাদা। তো ওইখান থেকে আসলে করতে পারে মানে। হ্যাঁ, আর আরেকটা জিনিস আমি বিলিভ করি যে ওই ডিফারেন্স বিটুইন আমরা একটা জায়গায় যাওয়া এবং একটা জায়গায় যে অনেকদিন ধরে আছে সে কিছুটা দেখা হচ্ছে যে ওর সাইকোলজির রিয়াকশনে সে হয়তো কিছুটা দেখে। সো আর আমরা গিয়ে আমরা তো ওই জায়গাটার সাথে সম্পৃক্ত না, আমরা হচ্ছে স্ট্রেঞ্জার্স। তো আমরা টোটালি ডিফারেন্ট সাইকোলজি নিয়ে গিয়ে আমরা একটা কিছুটা দেখি বা হয়তো দেখি না। তো হতেই পারে সে সাদা কাপড় পরে কেউ নাচতে দেখছে, কিন্তু আমরা গিয়ে তো দেখবো। It's not that entertaining. Okay, মানে I feel that it depends on your psychology, who you are, where you are, কদিন ধরে ওখানে আসো, সবকিছু is involved. It's not that তুমি একটা জিনিস দেখো, তুমি জানি দেখো আমি ওখানে গিয়ে সেম জিনিস দেখবো, এটা হয়তো হবে না। রাইট, সেটাই। আমি আরেকবার চট করে বলে দিই যে আমাদের SMS করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে। আপনারা যারা ঘটনা শেয়ার করছেন SMS এর মাধ্যমে, তারা আমরা এই SMS গুলো সযত্নে রেখে দেবো। আপনাদের অবশ্যই পরে এখান থেকে কল করা হবে যদি আপনাদের ঘটনাগুলো মনে হয় যে হ্যাঁ আমাদের এখানে শোনানোর মতো বা আপনাদেরকে ডাকার মতো। আর ডেফিনেটলি আপনারা আমাদেরকে ইমেল পাঠাবেন। ইমেল পাঠানোর অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আর আমার মনে হয় যে আজকে আসলে আর খুব বেশি দূরে ঠিক হবে না। আমি আবার একটু বলেছিলাম, আবার বলছি অ্যানাউন্সমেন্টটা, সেটা হচ্ছে যে আমরা ভৌতিক টিম আরেকজন ফিমেল ইনভেস্টিগেটর খুঁজছি, সিরিয়াসলি খুঁজছি আমরা, এবং যে কিনা কোয়ালিফিকেশন হচ্ছে যে কিনা রাত্রেবেলা একা একা হন্টেড হাউসে একা রুমে থাকতে পারবে, ভয় পাবে না, এবং আমাদের মতো সুন্দর হতে হবে। তিনজন যেরকম আমাদের মতো হ্যান্ডসাম হতে হবে। এনিওয়েজ, উইদাউট হেল্প অফ বয়ফ্রেন্ড, হাজবেন্ড, প্যারেন্টস, গ্র্যান্ডপ্যারেন্টস। মানে জীবন কি বলতে চাচ্ছে যে সিঙ্গেল হইতে হবে? ফার্স্ট অফ অল আপনি এই ব্যাগেজটা নিয়ে যাবেন। সিঙ্গেল না, শি ক্যান হ্যাভ 3 হাজবেন্ডস, বাট ওরা যেতে পারবে না। আচ্ছা, এগুলো আবার অন্য এনিওয়েজ না, আমাদের একটা ইনভেস্টিগেটর দরকার যে কিনা সিরিয়াসলি এগুলোর ব্যাপারে ইন্টারেস্ট আছে এবং আসলে সাহস আছে, এগুলোর ব্যাপারে আইডিয়া আছে। অজপাড়াগা টাইপের জায়গায় সে যখন তখন যাইতে পারবে, রাত্রেবেলা থাকতে পারবে একা একা। বিকজ ও যেই ঘরের মধ্যে থাকবে ওই ঘরে যে আমরা কেউ থাকবো এটা নাও হইতে পারে, হয়তো একজন থাকতে পারে, হয়তো কেউ নাও থাকতে পারে। তো এই সাহসটা দরকার। আপনারা যেটা করেন মানে সচরাচর যেটা শুনি যে প্রথমে যেই আলাদা হয়ে যান, মানে 3 জন 3 দিকে, হ্যাঁ মানে এই জিনিসগুলো তো হ্যাঁ ওই যে সোলো সেশন করে একটা, সো এই ধরনের ব্যাপার আছে। আর এই চিন্তু আমাকে এসএমএস করেছে। এনিওয়েজ, হ্যাঁ চিন্তু, থ্যাঙ্কস। এনিওয়েজ, যেটা বলছিলাম যে আমাদের এরকম দরকার, সো কেউ যদি ইন্টারেস্টেড থাকে আসলেও এগুলো করতে পারবে মনে হয়, তাহলে info@bhautist.com এ মেইল করতে হবে, অথবা এই bhutfm@radiofurti.fm এ এসএমএস করে জানাতে হবে। তারপরে আমরা একটা টাইম ফিক্স করবো যেখানে আমরা তাদের ইন্টারভিউ নিয়ে দেখবো যে কে অ্যাকচুয়ালি পারবে না পারবে, তখন আমরা একটা ডিসিশনে আসবো। দি আটলান্টিক প্যারানর্মাল সোসাইটির একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে 2 জন মেয়ে ইনভেস্টিগেটর থাকতে হবে, আমাদের এখন একজনকে দিতে হবেই। ওকে। আর অনেকে বলছেন যে আমি ছেলে, আমি যেতে পারবো না, অলরেডি আমি অনেক মেল পেয়ে গেছি। আই এম সরি, আমিও ছেলে, জিবরানও ছেলে, সাকিবও ছেলে, আমাদের আর ছেলে দরকার নেই। আর আমরা অনেক ভালো ইনভেস্টিগেটর, সিরিয়াসলি সত্যি আমাদের আর লাগবে না এই মুহূর্তে। কখনো ছেলেদের লাগলে ডেফিনেটলি আমি বলবো, হ্যাঁ অবশ্যই বলবো। সেকেন্ড সিজন মেবি। সো আমরা লাস্ট উইকে যেটা হয়েছিল যে আমরা ভৌতিককে খুবই মিস করেছি।
হয়েছিল আমরা একটা বছর হয়ে গেল। হ্যাঁ সেটাই, একটা বছর কাটিয়েছি। তো কেউ তো ছিলেন না আজকে, যদি সেই দিক থেকে আর কি একটা বছর একসঙ্গে আমরা সবাই মিলে কাজ করেছি আর কি। তো আমাদের যারা আসলে শোনেন এবং আমাদের সাথে যে ঘটনাগুলো পাঠান এবং এত দিন ধরে আমাদের সঙ্গে আছেন, বেসিক্যালি তাদেরই ক্রেডিট এটা। Absolutely, because I remember day 1 we got like 400 SMSs, right? And I was very excited, my god 400 লোক শুনছে। সেটাই, তখন তুমি আমাকে বলছো না শুনছে আরো বেশি, SMS করতে 400 জন। সেটাই, তাহলে ঠিক আছে, তারপরেও 400 জন শুনছে। তো এখন তো হাজার SMS আসে, তোমাদের তো ক্যালকুলেশন আছে যে এত SMS হলে কতজন শুনছেন all that. So and এখন it's a researched fact that the listeners have made this the number 1 radio show in Bangladesh. So it's amazing যে সবাই আস্তে আস্তে ল্যাচ অন করছে and they kept listening. It's amazing. Thank you. Day 1 কিন্তু আমি ভাবিই নাই যে এটা 1 বছর চলবে। 3 মাস তারপরে কিছু একটা হবে। হ্যাঁ, আমরা করেই ছাড়বো এই ভূত কালচার, আমরা নিয়ে আইসেই ছাড়বো। এইমাত্র আমাদের পছন্দের একজন মানুষ টেক্সট পাঠাইছে যে আমি যেতে চাই, আমি পারবো যেতে, কি দিবেন? আমি বললাম যে আমি ফ্রি গান শুনে দিব, অসুবিধা নেই। এনিওয়েজ থ্যাঙ্কস আ লট সবাইকে। এবং এনিওয়েজ আমি অসুস্থ ছিলাম, অনেকে দোয়া করেছে, অনেকে আমাকে টেক্সট মেসেজ পাঠিয়েছে, ইমেল করেছে, থ্যাঙ্কস আ লট এই জন্য। এবং হ্যাঁ, আমরা ভূত ইজ ব্যাক, আমরা আবার কাজ শুরু করেছি এবং এখানেও রেগুলার আসবেন ইনশাল্লাহ। রেগুলার মাসে তো 2 বার আসবো ইনশাল্লাহ, সমস্যা না। তা আবার পরে আবার কথা হবে। এবং খুব ভালো লাগলো আজকে অনেকদিন পরে ভূত থেকে। আমাদের নিজেরও আমার খুব ভালো লাগছে। এবং হ্যাঁ, আমি যেদিন আমি আসতে পারিনি সেদিন আমি ওই যে ভূত এফএম এ যে আমাদের ওই যে ফেসবুক পেজ গুলো যে উইচ এভার রিলেটেড টু ভূতের সাইটস, আই থ্যাঙ্ক এভরিবডি। কিন্তু ওই থ্যাঙ্কটা এখন যারা যায় না এই সাইটে, থিং ইজ দ্যাট ইটস নট জাস্ট আমরা শো, বাট it's the people যারা শুনছে, SMS করছে, স্পেশালি মোস্ট ইম্পর্টেন্টলি SMS করছে to let us know. Obviously তোমার প্রবলেম হচ্ছে যে 7,000 SMS 10,000 SMS পড়তে পারো না, সো তারপরেও they still on FS প্রত্যেকটা পড়ে। প্রোগ্রাম শেষ হয় তারপরেই পড়তে বসে। সেটাই, এবং সেখান থেকে আবার কলও করে করতে হ্যাঁ পরে। স্যার বলো তো 19,500 SMS কি ছিল? 19,500। তারপরে really thank you all from everybody for SMSing and keeping this alive from the bottom of our bhotik heart. Yes. অলরাইট, তো আমরা অফ টু সেহরি এবং আমরা এখন শেষ করছি। আগামী সপ্তাহে আবারও কথা হবে। এবং তার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি আমাদের ইমেল অ্যাড্রেসটি, কারণ আপনাদের ঘটনা পাঠান বলেই আপনাদেরকে ডাকা সম্ভব হয় এবং শোটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সো bhootfm@radiofurti.fm, BHWTFM@radiofurti.fm। ফুল অ্যাড্রেস, আপনার ফুল নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার যেখানে আপনাকে পাওয়া যাবে সেইটা সহ আমাদের পাঠিয়ে দিন। এবং অবশ্যই আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান কিনা আপনার ঘটনা, বা আপনার ঘটনা পড়ে শোনানো হবে কিনা সেটা আপনি অবশ্যই উল্লেখ করলে আরো বেশি ভালো। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। টাটা।